ভাই সেকেন্ডে এখনো জয়েন শুরু হয় করার নাই জন্য। একটু। শুরু হয়েছে। ওকে ওকে, ইউ ক্যান কন্টিনিউ নাও। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আমাদের লাস্ট ক্লাসের একটু রিক্যাপ করতে চাচ্ছি। আমরা বারবার এগুলা নিয়ে আলোচনা করব যেন আমাদের আহ, সবাই এটা বুঝতে পারে। আমরা যারা পারি তারা অ্যান্সার করব, এবং আমার রিকোয়েস্ট থাকবে সবাইকেই পারতে হবে আর কি, ইনশাআল্লাহ। আর একটু করে প্রতিদিন যদি আধা ঘন্টা করে আমরা আমাদের টাইম স্পেন্ড করি, তো আমার মনে হয় না যে কোনো প্রবলেম হওয়ার কথা আছে আর কি। আমি একটু প্রথমে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ প্রজেক্ট। একটু সবাই করে যে যে বলতে চাচ্ছেন মানে বলেন যে হোয়াট ইজ প্রজেক্ট। প্রজেক্ট বলতে কি বুঝেন আসলে? এটা একটু আরেকটু রিকোয়েস্ট থাকবে যে এটা অবশ্যই আপনারা আমাদের পিএম বুকের যে এ অনুযায়ী বলতে হবে আর কি। হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের নিজেদের বা অন্য অন্য এখন পর্যন্ত আমাদের টার্গেট হচ্ছে যে আমরা পিএমপি সার্টিফাইড হব। পিএমপি সার্টিফাইড হতে হলে আমাদেরকে অবশ্যই পিএম বুক ফলো করতে হবে। প্রজেক্টের বিভিন্ন ধরনের ডেফিনেশন থাকতে পারে, তাহলে আমরা পিএম বুককে স্ট্যান্ডার্ড ধরে আমাদের অ্যান্সার গুলা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি জিজ্ঞেস এরকম করতেছি হোয়াট ইজ প্রজেক্ট। হ্যাঁ, এরকম ছিল এই প্রজেক্ট ইজ ইন্ড ওভার আন্ডারটেকিং টু ক্রিয়েট আপনি শুনেন এরকম। সুলতান ভাই, জি জি, ইংরেজি বলার কোনো দরকার নাই, পুরো বাংলায় বলবেন, ঠিক আছে? প্রজেক্ট আমাদের একটা উদ্দেশ্য হলো প্রজেক্ট যে বুঝতে হবে এরকমই বিষয়টা। ছিল যে একটা প্রজেক্ট হচ্ছে আচ্ছা, এরকম যার স্টার্ট আছে এবং যার ইন্ড আছে। ওকে, এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে টেম্পোরারি ইন্ডিউটার, রাইট? যেটা বলতে পারে যে এরকমই একটা কনসেপ্ট ছিল না। পিএম কথা বললেন তো, এই জন্য আর কি জাস্ট বলতে গিয়েছিলাম ওই কনসেপ্ট। জি, ওকে, গুড, থ্যাংক ইউ। হয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সুলতান ভাই। আমার নেক্সট কোশ্চিন হচ্ছে ক্যারেক্টার প্রজেক্ট কি কি হতে পারে, কেউ একজন একটু চারটা বলেন। চারটা হতে পারে নুরি ভাই। একটা তো যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট থাকবে। এটা এরকম নট লাইক দ্যাট যে চারটাই হবে। হ্যাঁ, আমি আমাদের মেন এতে দেখাইছি চারটা। হ্যাঁ, মানে সংখ্যা বললে আবার একটু অনেক সময় ভুল হতে পারে। মানে এইটা হচ্ছে মেন 4 ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, আচ্ছা ওকে, বলেন যে কি কি চারটা একটু বলেন একটা প্লিজ। হচ্ছে আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেট থাকবে, যেটা আমার আগে ভাই বললেন। একটা হচ্ছে এটা অবশ্যই নতুন কোনো কিছু, নতুন রেজাল্ট, নতুন কোনো কিছু ব্রিং করতে হবে, আনতে হবে আর কি। এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে প্রজেক্ট অবশ্যই গতানুগতিক যে রেগুলার অ্যাক্টিভিটি সেটা হবে না, বিজনেস নর্মাল রেগুলার বিজনেস হবে না। ওকে, থ্যাংক ইউ। আর আরেকটা একটা আমরা বাউন্ডারি থাকতে হবে। বাউন্ডারি থাকতে হবে এটা। একটা বাউন্ডারি থাকতে জি, হবে। আমরা boundary কিন্তু থাকতে হবে, সবাই yes. আমাদের এই যে রিক্যাপ করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা সবাই কিন্তু অ্যাটেন্টিভলি ওনাকে শুনবো, মানে যিনি বলতেছেন তাকে। হ্যাঁ, আর একজন বলার চেষ্টা করব না, আমরা বিভিন্ন জন বিভিন্ন সময় বলার চেষ্টা করব, তাহলে যেন আমাদের সব চলে আসে ইনশাল্লাহ। ডেলিভারেবলস কি, কে বলতে পারবেন? বলেন ডেলিভারেবলস, হোয়াট ইজ ডেলিভারেবল, ডেলিভারেবলসটা কি? যে কেউ ডেলিভারেবলসটা প্রজেক্ট কি? প্রজেক্ট থেকে আসলে আমরা কি আউটপুটটা দিচ্ছি, এটা হচ্ছে ডেলিভারেবল। একটা প্রজেক্ট থেকে আমরা কি আউটপুট দিচ্ছি, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এটা কি হতে হবে? অবশ্যই ইউনিক হতে ওটা হবে। ট্রানজিবল ইনটেনজিবল হতে পারে, যে ইউনিক একটা কিছু হবে যেটা হ্যাঁ, বিজনেসকে অ্যালাইন করে, বিজনেসকে আপনার মানে মূল প্রতিষ্ঠানের ব্যবসাটাকে যেন এনহ্যান্স করতে পারে, এটার জন্য ওকে, করা। এটা গুড। উনি বলছেন যে টেনজিবল হতে পারে, ইনটেনজিবল হতে পারে। একটা পয়েন্ট পাওয়া গেলে অবশ্যই এটা ইউনিক হবে। আরো কিছু ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আমরা ডেলিভারেবলস এর বলছিলাম, কেউ বলতে পারবেন এটা কি হবে? ইন্টারনাল এবং এক্সটার্নাল। না, ওটা তো হলো প্রকারভেদ। আমরা বলতেছি যে ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে। ধরেন বৈশিষ্ট্য আমরা যেটা বলছি, এটা কি টেস্ট করতে বা ভেরিফাইবল, যেহেতু ইউনিক আপনাকে এটা টেস্ট করতে হবে, ভেরিফাই করতে হবে। তারপরে আরেকটা বলছিলাম যে এটা কি হতে পারে, এটা হ্যান্ড ওভার করা যেতে পারে। ওকে, তারপরে আরেকটা কি বলছিলাম, এটা একটার ইনপুট হতে পারে, একটার আউটপুট হচ্ছে, তো আউটপুটটাই তো হচ্ছে আমার ডেলিভারেবল, এটা আরেকটা প্রজেক্টের ইনপুট হতে পারে। হ্যাঁ? এই যে এই কম্বিনেশন গুলো আমরা মনে রাখবো ডেলিভারেবলের কনসেপ্টটা। প্রথমেই হচ্ছে যে এটা একটা ইউনিক আউটপুট, এটাকে টেস্ট করা যায় বা ভেরিফাই করা যায়, এটাকে অন্য আরেকটা প্রজেক্টের ইনপুট হিসাবে ইউজ করা যায়, এটাকে হ্যান্ড ওভার করা যায়। হ্যাঁ, এই যে এগুলো আমরা মনে রাখবো। এটা কি হতে পারে? ট্যানজিবল হতে পারে, ইনটেনজিবল হতে পারে। ট্যানজিবল কোনটা? যেটাকে আমরা মেজার করতে পারি, ফাইন্যান্সিয়াল মেজার হতে পারে, বা যে কোনো টাইপের মেজার যদি আপনি কেপিআই দিয়ে করতে পারেন, এটাকে আমরা ট্যানজিবল বলতেছি। আর ইনট্যানজিবল কোনটা? ইনট্যানজিবল হচ্ছে যে ব্র্যান্ড আপনি ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু, এক্স্যাক্টলি, যে আপনি এটা কোম্পানির গুডউইল, ব্র্যান্ড ভ্যালু, গুডউইলস। গুডউইল, এগুলা হচ্ছে ইনট্যানজিবল। তাহলে ডেলিভারেবল হতে পারে, কে একজন বলেন।
ডেলিভারেবল প্রথমে একজন বলছিলেন ইন্টারনাল আর এক্সটার্নাল ডেলিভারেবল, কেউ একজন বলবেন ইন্টারনাল আর এক্সটার্নাল এর ডিফারেন্সটা কি? ডেলিভারেবল ইন্টারনাল ইন্টারনাল, এক্সটার্নাল জি ডেলিভারেবল। জি ইয়াসিন ভাই, ইন্টারনাল হচ্ছে যখন এই আমার এই প্রজেক্টের আউটপুট যেটা আসবে জি সেটা অন্য কোনো প্রজেক্টে ইনপুট হিসেবে কাজ করবে না, এটা ইটসেলফ একটা ইয়ে করবে, সেটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে যখন আমার এই প্রজেক্টে যে আউটপুট যেটা আসবে সেটা আবার অন্য কোনো প্রজেক্টে ইনপুট হিসেবে কাজ করবে, সেটা হবে এক্সটার্নাল। রাইট, আপনি একটু এক্সাম্পল দিয়ে বললে সবার জন্য ইজি হয়, একটু এক্সাম্পল দিতে পারবেন? জি জি আমি এক্সাম্পল আমি দিতে বলি পারবো। ফর এক্সাম্পল যদি আমি আমি ধরেন একটা মোটরসাইকেল বানানোর কথা যদি বলি বা কার ম্যানুফ্যাকচারিং এর কথা বলি, সেখানে ধরেন একটা একটা কোম্পানি আছে যারা টায়ার বানায়, এটা একটা প্রজেক্ট। টায়ার বানাবে, টায়ারটা হচ্ছে আউটপুট, এই এই এন্ড প্রোডাক্টটা যে আবার গাড়ি যারা বানাচ্ছে অ্যাসেম্বল করছে ওইখানে যে আবার সেটা ইনপুট হিসেবে কাজ করছে। ওকে, থ্যাংক ইউ সুন্দরভাবে বলছেন, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন কেউ একটু বলবেন যে ইম্পর্টেন্স অফ প্রজেক্ট, এই আসলে যে কি ইম্পর্টেন্স আছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের, আমাকে কেন প্রজেক্ট ম্যানেজমেন্ট করতেই হবে, আমি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট না করি তাহলে কি প্রবলেম হতে পারে, আর যদি ভালোভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করি তাহলে কি হতে পারে? দু একটা বৈশিষ্ট্য বলতে পারবেন কেউ একজন? আপনি যদি প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্ট করেন তাহলে কি সুবিধা পাবেন? প্রপারলি করলে আপনার যে আমাদের যে আউটকামটা আসবে সেটা রেজাল্টেবল হবে, অর্থাৎ এটা আপনার প্রতিষ্ঠানের মানে যে কাজের উদ্দেশ্য হচ্ছে সেই কাজটা ফুলফিল হবে। আর যদি আমি না করি তাহলে প্রজেক্টটা ফেল করতে পারে, আর প্রজেক্টটা কি ফেল কি করবে হতে না। পারে? আর কি কি হতে পারে? পাশাপাশি অন টাইম হতে পারে, যে এটা প্রজেক্টটা তখন অন টাইম ডেলিভার হবে, নাম্বার 2। নাম্বার 3 হতে পারে এটা আমার যে আমার যে বাজেটটা ওভাররান করবে না, মানে বাজেটের মধ্যে এটা রান করবে, এটা হতে পারে। ওকে, গুড, ভালো। আর আপনারা রিসোর্স একটু রিসোর্স মনে রাখবেন, ইউটিলাইজেশনটা হ্যাঁ, রিসোর্স ইউটিলাইজেশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনি যদি ভেরি ওয়েল অর্গানাইজড ওয়েতে প্রজেক্টটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে কি হবে, আপনার অবজেক্টিভ মিট করবে, তারপরে হচ্ছে আপনি ইস্যুস প্রবলেম গুলাকে রিজলভ করতে পারবেন। আপনি যদি আপনার অবজেক্টিভ মিট করে তার মানে কি আপনার অ্যাসোসিয়েটেড স্টেক হোল্ডার যারা আছে তারা স্যাটিসফাইড হবে, আপনার কস্ট, শিডিউল, রিসোর্স এগুলাকে আপনি ম্যানেজ করতে পারবেন। আর যদি ওয়েল ম্যানেজ না হয় তাহলে কি হবে, এগুলার মানে আপনার অপোজিটটা হবে, কস্ট ওভাররান হবে, মিস ডেডলাইন করবে, পুর কোয়ালিটি হবে, পুর কোয়ালিটি হলে রিওয়ার্ক বাড়াতে হবে আপনাকে। আপনার যদি পুর কোয়ালিটি হয় তাহলে আপনার হচ্ছে কি আনস্যাটিসফাইড স্টেক হোল্ডার আপনার আনস্যাটিসফাইড হবে, এভাবে কি হচ্ছে আনকন্ট্রোল এক্সপানশন হয়ে যাবে প্রজেক্ট, ফলে আপনাকে ডেডলাইন আবার ইনক্রিজ করতে হবে। থ্যাংক ইউ। কেউ একজন বলবেন যে পোর্টফোলিও প্রোগ্রাম কাইন্ডলি একটু এবং অপারেশন। নরি ভাই একটু ইন্টারাপ্ট করি, একটু কেউ মিউট করে দিবেন যারা কথা বলছেন না, কাইন্ডলি যারা প্লিজ। কথা বলতেছেন তারা একটু মিট করে দেন প্লিজ। পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্ট, জাস্ট এট এ গ্লান্স কেউ একজন বলবেন একটু, আমরা 5 মিনিট রিক্যাপ করব, এরপরে আমরা আমাদের রেগুলার এতে চলে যাব আর কি। জি থ্যাংক ইউ ইয়াসিন ভাই। পোর্টফোলিও বলতে আপনার লাস্ট ডিসকাশনে যেটা বুঝলাম সেটা হচ্ছে পোর্টফোলিও হচ্ছে আমি যদি লার্জার স্কেলে চিন্তা করি, একটা অর্গানাইজেশনের কোনো একটা এরিয়াকে যদি আমি বলি সেটা হইতে পারে পোর্টফোলিও। পোর্টফোলিওর মধ্যে আপনার মাল্টিপল প্রজেক্ট মিলে হচ্ছে একটা প্রোগ্রাম হয়, যেমন একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপল প্রজেক্ট থাকতে পারে। আর প্রজেক্ট তো আমরা জানি যে প্রজেক্ট হচ্ছে একটা প্রজেক্টে যেই প্রজেক্ট ইন্ডিভিজুয়াল প্রজেক্ট আছে। ওকে, আর অপারেশন বলবেন, অপারেশন অপারেশনটা কি একটু কেউ বলেন, অপারেশন কি? প্রোগ্রাম, প্রজেক্ট এবং পোর্টফোলিওর সাথে অপারেশনের মেন পার্থক্যটা কি? অপারেশনটা মনিটরিং টাইপের কিছু একটা, যে অপারেট করতে গিয়ে মনিটরিং করছে এই টাইপের কিছু। এক্স্যাক্টলি, ইমপ্লিমেন্টেশন আর হচ্ছে আপনি যেটা বলেন মনিটরিং আর কি, আপনি মনিটরিং বা কন্ট্রোল করবেন। আপনি একটা প্রজেক্ট রান করতেছেন, এটা ইমপ্লিমেন্টেশন কমপ্লিট হয়ে গেলে একটা সার্টেন টাইম পরে আপনার অপারেশন টিমের কাছে হ্যান্ড ওভার করতে হবে। অপারেশন টিম কি করবে, অ্যাজ ইউজুয়াল আপনার মেনটেনেন্স করবে, ওনারা কোনো নতুন কোনো কিছু নিয়ে কাজ করবে না। হ্যাঁ, ওনারা আপনি ধরেন যে আউটপুটটা আপনি তৈরি করতেছেন ওই আউটপুটটাই তৈরি করতে থাকবে, ওইটা নিয়ে কাজ করবে। যে কোনো ধরনের ইনহ্যান্সমেন্ট বা যে কোনো ধরনের যদি আপনি কোনো ইনক্রিজ করতে চান তখনই আবার আপনাকে প্রজেক্ট আকারে নিতে হবে। আর প্রজেক্ট যখনই নেবেন সেই প্রজেক্টটা কোনো একটা আন্ডারে হতে পারে, এই প্রোগ্রামটা কোনো একটা পোর্টফোলিওর আন্ডারে আবার হতে পারে। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু নরি ভাই
মুদি জি ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, জি শিওর বলবো? শিওর প্লিজ। প্রশ্নটা হচ্ছে আমি প্রজেক্টটা কি মানে এটা আমার মানে পিএমসি ইয়েতে জিজ্ঞেস করা আমি একটা কোশ্চেন যে পাইছিলাম যে আমি প্রজেক্টটা কমপ্লিট করে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি যদি এটা হ্যান্ড ওভার করে দিই তারপর কি এটা মনিটরিং কি আমার দায়িত্বের মধ্যে পড়ে, না আমি যদি টিমের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি অপারেশন টিমের কাছে তাদের দায়িত্বের মধ্যে পড়ে? এই উত্তরটা যদি আমাকে আপনি একটু বলেন। একদম ক্লোজ করে দেন প্রজেক্ট, ক্লোজ করে হ্যাঁ, তারপরে আপনি হ্যান্ড ওভার করে দিলেন, হ্যাঁ হ্যান্ড ওভার করে দেওয়া মানে তো ক্লোজ হয়ে যাওয়া, হ্যাঁ। আপনি জি যদি এটা করে দেন অপারেশন টিমের কাছে তখন ফুল রেসপন্সিবিলিটি হলো অপারেশন টিমের কাছে। এটা আবার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, অনেক সময় হয় কি যে বলে যে আপনার 3 মান্থের একটা আপনার থ্রেশহোল্ড পিরিয়ড থাকে, বা 3 মান্থ বা 2 মান্থ, এই 3 মান্থ 2 মান্থ যেটাকে আমরা হাইপার কেয়ার সাপোর্ট বলি আর কি, হ্যাঁ? এই জি সাপোর্টটা অনেক সময় প্রজেক্ট টিমকে হ্যান্ডেল করতে হয়। এরপরে প্রজেক্টের স্মুথনেস চলে আসতেছে তখন আমরা ফাইনালি অপারেশন টিমকে হ্যান্ড ওভার করি। তবে হ্যান্ড ওভার কথা বললেই হ্যান্ড ওভারের পরের দায়িত্বই হচ্ছে অপারেশন টিমের মেন। আচ্ছা, ওই প্রজেক্টে আমার কি কোনো নাম আছে যেমন যেটা আমরা ধরেন আমি অ্যাজ এ ম্যানেজার আমি প্রজেক্ট লিড করলাম এবং একটা টাইম পরে আবার কন্টিনিউ মনিটরিং করতেছি আমি, সেটা কি অন্য কোনো নাম নাম হবে না ওই নামই চলবে এটা? না, আপনি তো মনিটর করবেন না, মনিটর তো আপনার অপারেশন টিমের হাতে দিয়ে দিবেন। হ্যান্ড ওভার করার পরে কিন্তু যেটা হ্যাঁ, কন্টিনিউশন থাকে প্রজেক্টের ওইটা মানে এটাকে আমরা কোন নেচারের প্রজেক্ট বলবো যেটা না ওটা কন্টিনিউশন থাকে? আপনি যেটা কন্টিনিউ করছেন ওটা তো ওই প্রজেক্টের হ্যাঁ, আন্ডারই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ক্লোজ না করবেন আচ্ছা ততক্ষণ পর্যন্ত এটা এই প্রজেক্টের, আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন এই প্রজেক্টের আন্ডারই থাকবে, ঠিক আচ্ছা, আছে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ওকে ইউ। ওকে, প্রসেস ওনার কেউ একজন বলেন কয়টা প্রসেস ওনার আছে, খুব দ্রুত। সরি, পাঁচটা। আমি প্রসেস ওনার বলে ফেলছি, প্রসেস গ্রুপ আর কি। প্রসেস গ্রুপ কয়টা আছে কে একটু যে কেউ পাঁচটা। একজন বলেন প্লিজ। পাঁচটা কি কি বলেন একটু, হ্যাঁ বলেন। সিএসএন। এগুলা বারবার বলার উদ্দেশ্য হলো কি যে আমাদের জন্য এটা কোনোভাবে যেন আমরা মেমোরাইজ করতে না হয়, আমাদের হৃদয়ের জন্য এটা এমনি এমনি গেঁথে যায় আর কি, হ্যাঁ? তাহলে কি কি হতে পারে? ইনিশিয়েটিং, প্রথমটা হচ্ছে ইনিশিয়েটিং, সেকেন্ডটা কি? ক্রিয়েটিং হতে পারে, প্ল্যানিং, তারপরে প্ল্যানিং, হচ্ছে এক্সিকিউশন হবে এবং মনিটরিং হবে সাথে সাথে, এক্সিকিউটিং হবে, এরপরে তারপরে মনিটরিং হবে, ফাইনালি ক্লোজিং হবে, ক্লোজিং ঠিক হবে। আছে? ইয়েস, ওকে, এরকম একটা। আরেকজনকে একটু বলেন যে নলেজ এরিয়ার আপনি যে কোনো যে কয়টা বলতে পারেন, যে কেউ একজন বলেন কি কি হতে পারে, নলেজ এরিয়াতে কি কি আছে। এগুলা কেউ মুখস্থ করবেন না, এগুলো মুখস্থ থাকবেও না আপনারা, আমরা বারবার এগুলা আলোচনা করতে করতে আপনার একসময় প্রতি দেখবেন। প্রতি ক্লাসে একটু একটু রিভাইজ দিব আমরা। হ্যাঁ হ্যাঁ, এটা তা বলেন যে আপনার নলেজ এরিয়া কি কি আছে, কেউ একজন বলেন। ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, স্কোপ ম্যানেজমেন্ট, স্কোপ স্কেডিউল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট। কস্ট ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট এসে শেষ হওয়ার পরে হচ্ছে এটা, এরপরে যেন কি একটা ছিল, কোয়ালিটি মনিটরিং, ম্যানেজমেন্ট, পাঁচটা ধাপে রিসোর্স এটা শেষ হবে। ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, জি তারপরে জি হচ্ছে জি জি আপনার জি প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, ঠিক আছে? এগুলো আমরা জি জি বারবার জি। আলোচনা করব, দেখবেন একসময় আপনার কাছে এখন মনে হবে যে অনেক কঠিন মনে হচ্ছে এবং আমরা মনে রাখতে পারতেছি না, তো ওরিড হওয়ার কোনো কিছু নাই, আমরা এগুলা নিয়েই আমাদের ক্লাসগুলা শেষ করব, তখন দেখবেন যে আপনি ইজিলি এটা কাউন্ট করতে পারতেছেন এবং বলতে পারতেছেন, হ্যাঁ? পারফরমেন্স, ডাটা, ইনফরমেশন, এগুলা নিয়ে আমরা কথা বলেছিলাম, কেউ একটু বলতে পারবেন যে ডাটা, পারফরমেন্স ডাটাটা কি, আর হচ্ছে পারফরমেন্স ইনফরমেশনটা কি, আর হচ্ছে রিপোর্টটা কি? জি ইয়াসিন ভাই, ডাটাটা জি হচ্ছে র র যে জিনিসটা আমি প্রজেক্ট থেকে পাবো সেটা হচ্ছে ডেটা। আর ইনফরমেশন হচ্ছে এই ডেটাগুলোকে যখন আমি একটু বুঝে একটা প্রেজেন্টেবল আকারে করবো সেটা হচ্ছে ইনফরমেশন। আর ইনফরমেশনকে আমি অ্যানালাইসিস করে প্রজেক্টের যে স্ট্যাটাস আমি দিব, প্রজেক্টের কতটুকু পেন্ডিং হয়েছে, কতটুকু কাজ বাকি হয়েছে, কষ্টের সবকিছু, ওইটাকে আমি বলবো প্রজেক্ট রিপোর্ট। এক্সেলেন্ট এক্সেলেন্ট, সুন্দর হয়েছে। থ্যাংক আমরা ইউ। এই পর্যন্ত জানলেই হবে, পরবর্তীতে আমরা আবার এই পারফরমেন্স ডাটা, পারফরমেন্স ইনফরমেশন এবং রিপোর্ট নিয়ে আমরা ইন ডিটেলস আবার আলোচনা করবো, এখন এটুকু জানলেই হবে। থ্যাংক ইউ। আমরা এবার কেউ একজন বলেন বিজনেস কেস কি, বিজনেস কেস বলতে আমরা কি বুঝি? বিজনেস বিজনেস কেসটা কি কেস হচ্ছে আসলে? আপনার একটা একটা বিজনেস স্ট্র্যাটেজি করে আপনার একটা কেস, যেটা অর্থাৎ আমি প্রজেক্ট করার আগে যে কাজটা করা হবে, তো আমি প্রি ফিজিবিলিটি বলতে পারি এটাকে, ওটা হচ্ছে বিজনেস কেস। আমার বিজনেসের জন্য যে কাজটা এখন মানে আগে করে তারপর ওইটার এগেইনস্ট আমি একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করব। জাস্টিফিকেশন কারেক্ট, বলতে আমি অ্যাড পারেন, করে ফিজিবিলিটি একটা জাস্টিফিকেশন, রাইট? জাস্টিফিকেশন, একটা স্টেটমেন্ট জাস্টিফিকেশন অফ যেটার দ্য জি উপরে জি বেস প্রজেক্ট। জি করে আপনি প্রজেক্ট নেবেন, প্রোগ্রাম নেবেন, পোর্টফোলিও নেবেন। যদি ধরেন জি জি বড় আকারের হয় তাহলে আপনি পোর্টফোলিও নিয়ে থিঙ্ক করবেন,
আপনি যদি ছোট হয় তাহলে ডাইরেক্ট প্রজেক্টে চলে যেতে পারেন, অথবা প্রোগ্রাম হতে পারে, এটা নিয়ে বলতে পারেন। আমি কি বলতে পারি যে বিজনেস কেস কি আমার কোনো প্রজেক্টের কোনো আর্টিফ্যাক্টস কিনা বা ডকুমেন্ট কিনা? কেউ একজন বলবেন বিজনেস যে কেসটা সম্পূর্ণ আলাদা। বিজনেস কেসটা ফিজিবিলিটি এস্টাবলিশ হওয়ার পরেই আমরা কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করি। ওকে, Yes, থ্যাংক ইউ। project তার মানে start কি হওয়ার যে আগে, yes. বিজনেস কেস কখনোই আপনার প্রজেক্টের কোনো ডকুমেন্টসও না, না, এটা আর্টিফ্যাক্ট project যেটা হওয়ার বলে, আগেই আর্টিফ্যাক্টস আর ডকুমেন্টস হচ্ছে সেম, আর্টিফ্যাক্ট বলে আর কি অনেক সময়। তাহলে এটা আপনাকে অনেক সময় কনফিউজ করতে পারে আর কি, যে বিজনেস কেস কখনোই আপনার প্রজেক্টের পার্ট না। প্রজেক্টের পার্ট কখন হবে আমরা পরে জানবো, যে আমাদের প্রজেক্ট চার্টার না হওয়া পর্যন্ত আমরা কখনোই প্রজেক্ট বলতে পারবো না। হ্যাঁ, মস্কো নিয়ে একটা কথা বলছিলাম, কেউ বলতে পারবেন মস্কোটা কি আসলে? মস্কো কি বিষয়টা আসলে? 4টা প্রশ্ন ছিল মস্ত হ্যাঁ, মেইনটেইন। মস্কোতে জি ইয়াসিন ভাই, মস্কো হচ্ছে এম হচ্ছে মাস্ট হ্যাভ, এ ও এস সি, এস হচ্ছে শুড হ্যাভ, আর সি হচ্ছে কুড হ্যাভ, আর হচ্ছে মস্কো ডাব্লিউ হচ্ছে উড নট হ্যাভ। গ্রেট থ্যাংক ইউ। গ্রেট। আপনি একটু বলতে পারবেন যে মাস্ট হ্যাভ বলতে কি বোঝাচ্ছে আসলে? আবার অনেক শব্দ যেটা আছে আমার এখানে, সরি। যেগুলা আপনার প্রজেক্টে মানে আপনার একটা প্রজেক্ট ইয়ের মধ্যে থাকতেই হবে, সেটা হচ্ছে মাস্ট হ্যাভ, এক্স্যাক্টলি, এটা থাকতেই হবে। থাকতেই হবে, হ্যাঁ থাকতেই হবে। শুড হ্যাভ আর কুড হ্যাভ হচ্ছে যেগুলো থাকা উচিত, অর্থাৎ আমরা অ্যানালিসিস করে পাবো যে এগুলো আমরা কনসিডার করে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আপনার শুড এসেনশিয়াল, হ্যাভ। বাট ও তো ভাইটাল না এসেনশিয়াল, আর কি। হ্যাঁ, ভাইটাল না। তারপর হ্যাঁ, হ্যাঁ কুড তারপর হ্যাভটা হচ্ছে কুড হ্যাভ হচ্ছে আপনার এগুলো নেওয়াও যেতে পারে, নাও যেতে পারে। এটা মানে আমরা বলতে পারি যেটাকে সেমি ইম্পর্টেন্ট এটাকে বলে। রাইট, এক্স্যাক্টলি। আর উইল আর নট হ্যাভ তো কুড আমরা হ্যাভ নিব না। যেটা আমরা অ্যাভয়েড করবো, যেটা টোটালি আমরা এখানে তারপর অ্যাভয়েড করবো এখান থেকে প্রজেক্টের ওকে তার থেকে অ্যাভয়েড করে যাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রজেক্ট বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান আমরা কি কি দিনে থিঙ্ক করতে পারি, যে আমার বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে যে এই প্রজেক্ট আমার বেনিফিট হবে কি হবে না, কোন কোন ক্রাইটেরিয়া নিয়ে আমরা এটা চিন্তা করতে পারি? কেউ একজন বলতে পারবেন বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কি কি বিষয় নিয়ে আমাদেরকে চিন্তা করা লাগতে পারে? একটা হচ্ছে কস্ট বেনিফিট, এটা আমার প্রজেক্টে কস্ট বেনিফিট হবে কিনা, এটা এক্স্যাক্টলি, কস্ট হতে পারে। তারপরে আমি মানে রিস্ক কষ্টের রিস্ক হ্যাঁ ম্যানেজ রিস্ক হতে পারে, রিস্ক ম্যানেজ করতে পারে। রিস্ক হবে। তারপরে মানি হতে পারে, টাইম হতে পারে। টাইম হতে পারে, মানি হতে পারে। হ্যাঁ, এই যে এগুলাই হলো একটা, আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন, এই বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান যখন তৈরি করবেন, এই বিষয়গুলোকে আপনাকে কনসিডার করতে হবে, আদারওয়াইজ আপনি ভালোভাবে প্ল্যান করতে পারবেন না। আচ্ছা, আমার প্রজেক্ট যে সাকসেসফুলি হলো কি হলো না, এটার জন্য আমি আহ, কি 3টা কোশ্চিনের কথা বলছিলাম, কেউ বলতে পারবেন কি কি কোশ্চিন? ইংরেজিতে না, আমার একদম আমাদের ওন ল্যাঙ্গুয়েজে বলেন। ওই যে বলছিলাম, হাউ ডাজ সাকসেস লুক লাইক ফর দিস প্রজেক্ট। হ্যাঁ, জি, আমি কি কিভাবে আপনি ধরনের এই সাকসেস প্রজেক্টের দেখতে চাই আর কি, সাকসেসটা একটা হলো কি ধরনের সাকসেস দেখতে চাই, একটা হলো সাকসেসটা কিভাবে আমি পরিমাপ করতে পারি, কিভাবে পরিমাপ আইডেন্টিফিকেশন করতে পারি, ভ্যালুয়েশন আরেকটা করতে পারি কিভাবে একটা। আর হোয়াট ফ্যাক্টরস মে ইম্প্যাক্ট দ্য সাকসেস, এবং কি কি ফ্যাক্টর আপনাকে এই সাকসেস করতে পারে। এবং এই হুম। প্রজেক্টের যে আপনি সাকসেস দেখাচ্ছেন, তাই না, এর কিছু ক্রাইটেরিয়া আছে, কোন কিসের উপরে বেস করে আপনি সাকসেসটা দেখাবেন, তাই না? আমি এর মধ্যে একটা পয়েন্ট যদি বলি, এটা একটু ইম্পর্টেন্ট আর কি, পিবিপি মানে প্লেব্যাক পিরিয়ড, এটা সম্পর্কে একটু বলতে পারবেন? প্লেব্যাক পিরিয়ডটা কি আসলে? হ্যাঁ পারবো ভাইয়া। হ্যাঁ বলেন নুরুল ভাই প্লিজ। পেব্যাক পিরিয়ড হচ্ছে আপনার আসলে এই প্রজেক্টটা আমাকে বেনিফিটটা কত সময়ের মধ্যে আমাকে এনে দিবে। অর্থাৎ আমি ধরেন একটা প্রজেক্ট করলাম, 1 কোটি টাকা খরচ করলাম আমি, এইটার যে বেনিফিটটা, এটা আরো এটা যদি বলি আমি, সেটা হচ্ছে যে কতদিনের মধ্যে রিটার্নটা আমি ব্যাক পাবো, এটা হচ্ছে আমার আসলে পেব্যাক পিরিয়ড, কয় পেব্যাক বছরের পিরিয়ডটা মধ্যে। অ্যাকচুয়ালি হ্যাঁ মানে আপনার আপনি একদম অল টুগেদার বলে ফেলছেন। আসলে পেব্যাক পিরিয়ড মেথডটা কিভাবে ক্যালকুলেট করা হয়? ধরেন আপনার একটা প্রজেক্টে, ধরেন আপনার কনস্ট্রাকশন প্রজেক্ট আপনার, তাই না? এখন ইটটা আপনি বাইরে থেকে আউটসোর্স করতে পারেন, আবার আপনি নিজেও আর একটা ইট ফ্যাক্টরি দিয়ে ইটের ভাটা করে আপনি নিজে করতে পারেন। আপনার ধরেন কনস্ট্রাকশন প্রজেক্টটা চলবে লং রান বেসিসে। যদি লং রান বেসিসে হয়, তখন আপনি কি করবেন? প্রথম বছরে আপনার এইটা তৈরি করতে এত টাকা খরচ হবে, দ্বিতীয় বছরে এত, তৃতীয় বছরে এত। কিন্তু প্রথম বছরে আপনি দেখলেন যে ইটের প্রাইসটা বাজারে খুব কম, কিন্তু সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে গিয়ে অনেক প্রাইস বেশি হতে পারে, ভ্যারি করতে পারে। এই যে ক্যালকুলেশনটা আপনি 1 ইয়ার, 2 ইয়ার্স, থার্ড ইয়ার, কনজিকিউটিভ 1 2 3 ইয়ারে ক্যালকুলেশন করে দেখবেন যে কোন ইয়ারে আপনার জন্য এটা কি ইয়ার যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে কি এটা বেনিফিট হবে না আউটসোর্স করে কিনলে বেনিফিট হবে। এইভাবে আপনাকে প্রজেক্টের যে আপনার আইটেম গুলা লাগে, এই আইটেম গুলাকে আপনি ক্যালকুলেট করে প্রজেক্টে এটা নির্ধারণ করতে পারেন যে কিভাবে আপনি করবেন আর কি। হ্যাঁ, বুঝাতে পারছি আমি পে ব্যাক পিরিয়ডটা? জি।
আবার আমি একটু বলি, এটা একটু ইম্পর্টেন্ট এই কারণে বলতেছি যে অনেক সময় এটা কোশ্চিন হয় যে ধরেন আপনার কনস্ট্রাকশন প্রজেক্টে কোনো একটা ম্যাটেরিয়াল লাগতেছে, ধরেন আমি সিমেন্ট, আপনার ইটটা বললাম কেন, এটা ধরেন আপনার সাধারণত সিমেন্ট যদি বলি, সাধারণত সিমেন্ট কেউ, আমি প্রজেক্ট করতেছি আমি সিমেন্ট ফ্যাক্টরি করব না, তাই না? এটা সবসময় আমি আউটসোর্সই করব, এটা নিয়ে আমি কখনো থিঙ্ক করব না। কিন্তু আমি যদি বলি ইট, অথবা আমি বলি এমন একটা ম্যাটেরিয়াল যেটা দেখা গেল যে আমার কোম্পানিরও ক্যাপাবিলিটি আছে ওইটাকে আমি তৈরি করার, নদী তাহলে ভাই, আমি, আমি কি আপনাকে একটু শেয়ার করবো আপনার সাথে যে শিওর উদাহরণ প্লিজ। হিসাবে? জি আমি একটা আমার একটা কোম্পানিতে জব করার সুযোগ হয়েছে, শেখার ক্ষেত্রে আমি বলতেছি এটা। হুম, আমি মোহাম্মদ গ্রুপ, জি ওইখানে আপনি যে বললেন একটা প্রজেক্ট করতে গিয়ে ওরা আপনি যেটা করতো যে আমাদের ধরেন তো নিজেরাই কংক্রিট আমরা এস্টাবলিশ করি, ওইটার জন্য হুম আমাদের হুম, রেডিমিক্স কংক্রিট নেওয়া লাগতো। জি রেডিমিক্স কংক্রিট আমাদের তো বাইরে থেকে আমরা এটা সোর্সিং করতাম, মানে বিভিন্ন কোম্পানি। কিন্তু গুড তখন গুড, দেখা গেল যে কোম্পানি যেটা ফিজিবিলিটি করে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে যদি আমি এটা না করি, যে আপনি যেটা বললেন যে আমি আসলে এটাকে আমি আসলে নিজে কি প্রোডাক্টটা যদি নিজে করি তাহলে কি বেনিফিট আসবে, তখন আমরা দেখলাম যে প্রজেক্টটা যদি আমরা নিজেরা নেই, আমাদের যা লাগে, আমাদের যে প্রোডাকশনটা লাগে সেটা দিয়ে করলে আমরা মোটামুটি 10 বছরের মধ্যে আপনার এই টাকাটা আমার উঠে আসে। তার সাথে এডিশনালি যদি মার্কেটে আমি মার্কেটিং করি তাহলে তার তার কাছ থেকে বেশ পরিমাণে আমরা একটা এখান থেকে আমরা রিটার্ন নিয়ে আসতে পারি, যেটা করলে অ্যাকচুয়ালি 4 বছরের মধ্যে যদি আমরা একটা মানে ফিজিবিলিটি করে নিয়েছিলাম যে 4 বছরের মধ্যে যে রান করা যায় প্রজেক্টটা, 4 বছরের মধ্যে আমার পে ব্যাকটা পিরিয়ড হয়ে যাবে, 4 বছরের মধ্যে আমি টোটাল টাকা পেয়ে যাবো। এক্সেলেন্ট, এইভাবে গুড আমরা এক্সাম্পল, প্ল্যানটা তখন আশা করি করছিলাম, সবাই এটাই তো বুঝতে আমার পে পারছেন। ব্যাক। হ্যাঁ, অ্যাডাই পে ব্যাক পিরিয়ড, একদম, থ্যাংক ইউ, সুন্দরভাবে বলছেন আপনি। এবার একটু বলেন যে আউটপুট আউটকাম এই দুটার ডিফারেন্স কি, কেউ একজন বলেন প্লিজ। আউট, আউটপুট হচ্ছে হয়তো তার রেজাল্ট, মানে একটা রেজাল্ট আসবে, কিন্তু সরি, মানে আউটপুটটা হচ্ছে এরকম যে আমরা দেখতে পাবো, মানে কোন একটা কাজের একটা স্ট্যাটাস দেখতে পারবো কিন্তু তার রেজাল্ট নাই, এরকম একটা হচ্ছে আউটপুট। আর আউটকাম হচ্ছে রেজাল্ট আছে, এরকম টাইপের একটা কিছু বলেছিলেন। হ্যাঁ, আউটপুট হচ্ছে কি যে আপনি একটা প্রজেক্ট নিলেন, আপনি একটা তো ডেলিভারেবল শেষ হলো তৈরি না আর কি। করছেন, ওটা অন প্রজেক্ট হবে টাইম বাট হয়েছে, প্রজেক্টের যে অন কস্ট হয়েছে। রেজাল্টটা, হ্যাঁ বেনিফিটটা প্লিজ, বেনিফিটটা সে মানে ফিল পাবে না আর কি, বেনিফিট থাকবে না। বেনিফিটটা প্রপারলি আউটকাম হলো কোনটা, যেটা আপনাকে ভ্যালু ক্রিয়েট করবে, সেটা ভ্যালু ক্রিয়েট করবে, ইয়েস। ভ্যালু ক্রিয়েট করবে, রাইট? আপনার সোসাইটির জন্য হতে পারে, প্রজেক্টের আপনার প্রজেক্টের পিপুলের জন্য হতে পারে, স্টেক এটা আমি হোল্ডারদের একটু জন্য। আরেকটা উদাহরণ দেই মুনি ভাই, জি এটা জি একটা উদাহরণ প্লিজ, দেই আমি। জি শিওর শিওর। না, উদাহরণ এটা দেওয়ার আমি ব্রিজ, ভাঙা ব্রিজ, ভাঙা সাঁকো, ঠিক আছে, এগুলো হুম, সব হচ্ছে আউটপুট, আউটকামস না এগুলোর। না না, আমি ভাঙ্গাটার ক্ষেত্রে আমি একমত না। আমি একটা উদাহরণ ভাঙ্গাটা দিচ্ছি তো বলে যে আসলে আউটকামস দেখা যাবে। ভাঙ্গা বলা যাবে না, ভাঙ্গা বললে এটা আপনি আমি এটা একটা উদাহরণ হবে দেই, না। আমি দিলে মনে হয় আপনি বলবেন। শাহিন ভাই কিছু দিতে না, চাচ্ছেন, দেন দেন। হ্যাঁ দেন দেন। আমি 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 সেটা হচ্ছে আমি একটা স্যানিটেশন প্রজেক্ট নিয়ে বলতে পারি। স্যানিটেশন প্রজেক্টটা যেটা আসলো, সে একটা আপনার প্রজেক্ট করলো, সেখানে আপনার যেমন বস্তিবাসীকে 100টা স্যানিটারি ল্যাট্রিন তৈরি করে দিল, এটা হচ্ছে তার আউটপুট। আর আউটকামসটা হচ্ছে এই আউটপুট থেকে তারা যে আপনার একটা স্বাস্থ্য সেবা পাইলো, এখানে যে মানুষ পরিষেবাটা পাইতেছে, যার মানে স্যানিটাইজ ল্যাট্রিন ইউজ করতে পারছে, এটা হচ্ছে তার আউটপুট। এম আই এক্স্যাক্টলি, রাইট অর রং? জি জি ইউ আর রাইট। অ্যাকচুয়ালি হয় কি, অনেক সময় দেখা গেল আউটপুট আমরা যেটা ব্রিজ দিয়ে দেখাইছিলাম এটা বোঝার সুবিধার্থে, অনেক সময় দেখা যাচ্ছে আউটপুট হয়েছে কিন্তু ওটার আউটকাম নাও আসতে পারে। ওইখানে আমাদের বলার উদ্দেশ্যটা ছিল কি, যে আপনার দেখা গেল প্রজেক্টটা আপনি অন টাইমে শেষ করছেন, বাজেটের মধ্যে শেষ করছেন। নুরি ভাই, জি, এটা হলো গিয়ে আমার নকল নকল করা, মানে কি, এটা হচ্ছে যে আমি যখন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স করছিলাম ওইখানে এই উদাহরণটা দিছিল ওরা, তো সেটা আমি জাস্ট এখানে শেয়ার করলাম, না আর না ঠিক কিছুই আছে, না। হয়েছে আপনার। আমাদের এটা সেশনটাই তো নলেজ শেয়ারিং সেশন, বুঝলেন না? আমরা সেশন, ওকে থ্যাংক ইউ। আমরা আসলে এই প্রথম দিকের যে কনসেপ্ট গুলা, এগুলা যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের মুভ ফরওয়ার্ড করতে একটু সময় নিবে, এই জন্য আমরা সময় নিয়ে এটা ডিসকাশন করলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো অ্যান্সার দিয়েছেন, আমার মনে হচ্ছে সবাই একটু করে দেখতেছেন। আমি একটু কথা বলি যে আপনারা প্রতিদিন যদি আধা ঘন্টা করে কেউ টাইম দেন এটার পিছনে, আমি নিশ্চিত সবাই আপনারা পিএমপি সার্টিফাইড হবেন। হ্যাঁ, এই যে কন্টিনিউশনটা রাখতে হবে, ইনশাল্লাহ এরকম দিব, না যে আপনি ইনশাল্লাহ এক দিব, সপ্তাহ ইনশাল্লাহ। পড়বেন আর এক সপ্তাহ আবার পড়বেন না, তাহলে কিন্তু হবে না। আপনি 10 মিনিট পড়েন, 20 মিনিট পড়েন, কিন্তু কন্টিনিউশনটা আপনাকে রাখতে হবে। হ্যাঁ, যদি কেউ আধা ঘন্টা করে এটা কন্টিনিউশনটা রাখেন, আর আপাতত বই পড়ার দরকার নেই, আমি যে এই যে ডকুমেন্টস গুলা দিচ্ছি এটাই দেখেন শুধু, কখন বই পড়তে হবে আমি আবার আপনাকে বলে দিব পরবর্তী। হ্যাঁ, আশা থ্যাংক ইউ করা ভাই। যায় এইগুলা দেখতে থাকেন, এক সময় দেখবেন
নুরু ভাই, জি প্লিজ। নুরি ভাই, আমি 1 মিনিট যেটা বলছিলাম সেটা হলো মানে অনেকক্ষণ ধরে তো আমরা খুব সুন্দর আলোচনা করতেছি, যেটা আসলে আমাদেরকে রিকল করার জন্য হেল্প করতেছে। আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে যেহেতু আমরা মানে টেকনোলজি বেস এবং আমাদের প্রজেক্ট আমাদের ম্যাক্সিমামেরই হবে টেকনোলজি বেস, রাইট? তো যখন আমরা কোনো এক্সাম্পল দেব সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের আইটি রিলেটেড প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য, মানে ম্যাক্সিমাইজ আর কি, যেটা আমাদেরকে হয়তো যারা আমরা এখানে অনেক লিডার আছেন যারা অলরেডি প্রজেক্ট ম্যানেজ করেন বিভিন্ন ধরনের আইটি রিলেটেড, তো সেটা আমাদের ডে টু ডে লাইফে আরো বেশি ইফিসিয়েন্ট হবে আর কি আমাদের জন্য। যেমন ফর এক্সাম্পল, এই যে আমরা আউটকাম বা আউটপুট নিয়ে কথা বলতেছি, আমরা যদি বলি যে যেমন কোন একটা প্রতিষ্ঠানের জন্য একটা ইআরপি ইমপ্লিমেন্টেশন করার দরকার ছিল, এটা একটা প্রজেক্ট, মানে ইআরপি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করলো স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, কিন্তু ইআরপি প্রজেক্ট হ্যান্ড ওভার বা ডেলিভারি করার পরে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো প্রজেক্টের সময় কোন একটা ট্রেনিং যে সেশন পারফেক্টলি করার দরকার ছিল অ্যাজ ওয়েল, বা কোন একটা কিছু কমপ্লিট হয় নাই, সেই ক্ষেত্রে হয়তো ওই প্রজেক্ট কমপ্লিট করার পরে, প্রজেক্টটা ডেলিভারি করার পরে সেই অর্গানাইজেশনের যে অপারেশন স্মুথলি চলার কথা, মাস শেষে যে পিএল অ্যাকাউন্ট হাতে পাওয়ার কথা, বা ডে টু ডে অপারেশন গুলো এক্সিকিউশন করার কথা, সেগুলো হয়তো পারফেক্টলি হচ্ছে না। ম্যানেজমেন্ট হয়তো 1-2 মাস হয়তো পারফেক্টলি পাচ্ছে, কিন্তু ইউজার ভালো ট্রেন না হওয়ার কারণে, ইউজারকে ভালো গাইডেন্স না হওয়ার কারণে প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট ছিল ওই অনুযায়ী হয়তো কোনোভাবে আউটপুট হয়েছে, কিন্তু ওই অনুযায়ী আমরা এখন কারেন্ট অপারেশনে যদি আমরা সেটার আউটকাম না আসে, আসলে মানে কোনো ধরনের বেনিফিট না আসে, ম্যানেজমেন্ট সেটা থেকে কোনো আউটপুট না পায়, তো সেটাকে আমরা হয়তো আউটকাম হিসেবে ধরে নিতে পারি। তো আমি এই কারণেই ইনক্লুড করলাম যে যেহেতু আমরা আইটি রিলেটেড পার্সন, প্রফেশনাল সবাই, এটা আমাদেরকে হয়তো আমাদের জায়গা থেকে আরো অ্যালাইন করার জন্য সবাইকে সহযোগিতা করবে। ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ ইউ সবাই। ফখরুল ভাই, থ্যাংক ইউ ফর ইউর গাইডেন্স এন্ড অ্যাডভাইস। আমরা সবাই এটা ফলো করার চেষ্টা করবো আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু আজকের সেশনে যাই। আমরা অলরেডি আপনাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো আহ, দেখার সুযোগ হয়েছে কি হয় নাই জানি না। আমি একটু দেখি, শেয়ার দিই আমার screen। আমাকে কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, ভাইয়া, ওডি দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতেছি, জি clear। ভাই আমরা কিন্তু শিক্ষকের উপরে যাই না, শিক্ষক এটা দিছে কিন্তু যে পর্যন্ত উনি না বুঝাবে সে পর্যন্ত আমরা দেখবো না ওইটা, এই জন্য আমরা দেখি নাই। না না, এটা দেখার দরকার ছিল। যদি ওটা একটু দেখলে ভালো না, হয় কি, তাহলে আপনার তাহলে একটু অ্যাপ্লিকেশন, বলে দিবেন এখানে, যে তাহলে বলে দিবেন হ্যাঁ যে এটা দেখে নিব আমরা। হ্যাঁ, একটু দেখলে সুবিধা হয় কি, আপনার ধরেন ওয়ার্ডিং গুলা বা আপনি ধরেন এই যে আহ, যে ধরনের টার্মিনোলজি গুলা ইউজ হচ্ছে এগুলা একটু ফ্যামিলিয়ার হবেন, হ্যাঁ, এবং আচ্ছা, পরবর্তীতে তাহলে দেখবেন যে আপনার নেক্সট দেখে নিবো ইনশাল্লাহ। যা আপনাকে একদম মানে সবটা গোথরো করতে বলা হচ্ছে না, যতটুকু পারেন আর কি দেখবেন আর কি। আমরা আজকে সেকেন্ড ক্লাসটা শুরু করব এটা নিয়ে যে ইনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্টস অপারেট। হ্যাঁ, মানে আমাদের এনভায়রনমেন্ট, বিভিন্ন যে এনভায়রনমেন্ট আছে আমাদের, এই এনভায়রনমেন্টটা কিভাবে প্রজেক্টকে অপারেট করে বা প্রজেক্টকে ইম্প্যাক্ট করে বলতে পারেন, বা প্রজেক্ট এর সাথে কিভাবে এনভায়রনমেন্ট ওতপ্রোতভাবে জড়িত, আমরা এটা নিয়ে আজকের সেশনে দেখবো আর কি। গ্রাউন্ড রুলস আমরা সবাই জানি, আমরা এগুলো ফলো করার চেষ্টা করবো আর কি। যেহেতু এটা কোনো অ্যাওয়ারনেস সেশন না, অতএব আমরা একটু অ্যাটেন্টিভলি আমাদের যে ডিসকাশন গুলা হচ্ছে এগুলোকে গ্রাপ করার চেষ্টা করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আর ডিসক্লেমার অলরেডি আমাদের সবারই জানা আছে, এগুলো করার চেষ্টা করব। আমরা যদি এনভায়রনমেন্টের কথা বলি তাহলে টু টাইপস আছে এখানে, দুইটা টাইপস। একটা হচ্ছে কি ইএফএস, এটাকে বলে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, আর একটা হচ্ছে ওপিএ, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। আমরা প্রথমেই দেখেন এখানে একটা ফিগারের মধ্যে বলতেছে যে ইনফ্লুয়েন্স, এটা ইনফ্লুয়েন্সটা হচ্ছে কি যে আপনার প্রজেক্টকে কি কি বিষয় ইনফ্লুয়েন্স করতে পারে। এক নম্বর হচ্ছে যে আপনি দেখেন ইএফএস আছে, যেমন এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। আর একটা হচ্ছে ইন্টারনাল ওপিএস। ইএফএসটা কি, যেটা হচ্ছে আপনার প্রজেক্টের বাইরে এবং প্রজেক্টের ভিতরে হতে পারে। তাহলে আমি যদি বলি যে প্রজেক্টের বাইরে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি যে আপনার ধরেন একবারে বাইরে, একবারে বাইরে বলতে কি আপনার অর্গানাইজেশনেরও বাইরে হতে পারে। আবার কি হতে পারে যে আপনার অর্গানাইজেশনে অনেকগুলা প্রজেক্ট রান করতেছে, আপনার প্রজেক্টটা একটা ইন্ডিভিজুয়াল একটা প্রজেক্ট, তাহলে
অর্গানাইজেশনের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেটা আপনাকে ফলো করে প্রজেক্টকে কিন্তু কন্টিনিউ করতে হয়। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে ইএফএস আবার হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল। তাহলে আমরা এখন একটু ইএফএস এর ইন্টারনাল টু দ্য অর্গানাইজেশন এটা নিয়ে একটু কথা বলবো। দেখেন কি আছে এখানে, বলছে অর্গানাইজেশনাল কালচার, স্ট্রাকচার, গভর্নেন্স, ভিশন, মিশন। আমি যদি ধরেন একটা এবিসি একটা কোম্পানি ধরি, এই কোম্পানি অনেকগুলা প্রজেক্ট নিয়ে কাজ করে, তাহলে ইন্ডিভিজুয়াল একটা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার আপনি, কিন্তু ওই কোম্পানির ভিশন, মিশন, কালচার, স্ট্রাকচার, গভর্নেন্স কিন্তু সব প্রজেক্টের জন্যই সেম। হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে কি যে ওই কোম্পানির ইন্টারনাল ইএফএস, এগুলো আপনাকে গাইড করবে, আপনাকে কন্ট্রোল করবে বলতে পারেন। ধরেন আপনি এমন একটা প্রজেক্ট নিতে যাচ্ছেন যেখানে দেখা গেলো আপনার কোম্পানির যে ভিশন, মিশন সেটাকে আপনি ফলো করতেছেন না, আপনার কোম্পানির যে কালচার সেটাকে আপনি মেনটেন করতেছেন না, তখন কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। হ্যাঁ? কারণ অর্গানাইজেশনই আপনাকে অ্যালাউ করতেছে না। তাহলে এটা হলো যে ইন্টারনাল ইএফএস, ইন্টারনাল টু দ্য অর্গানাইজেশন। আরেকটা হতে পারে জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন, মানে আপনার ধরেন বিভিন্ন ভার্চুয়াল টিম থাকতে পারে, ভার্চুয়াল ফ্যাক্টরি, সরি আপনার জিওগ্রাফিক্যাল বিভিন্ন লোকেশনে ফ্যাক্টরি থাকতে পারে। হ্যাঁ, এই ধরনের যে এগুলো আছে যে আপনার সিস্টেম, শেয়ার্ড সিস্টেম হতে পারে, ক্লাউড কম্পিউটিং হতে পারে। যেটা ক্লাউড কম্পিউটিং কিভাবে যেমন আমরা যদি আমাদের আইটি ডেটা দিয়ে শেয়ার্ড সিস্টেম এন্ড ক্লাউড কম্পিউটিং, এটার পুরো কি ফুল কন্ট্রোল আমাদের আছে। আপনি যদি ক্লাউডকে করেন, আপনি ধরেন অ্যাজিউর নিলেন অথবা এডব্লিউএস যেটাই নেন না কেন আপনার কোম্পানির জন্য হায়ার করলেন, ওটা আপনার জন্য রেসপন্সিবল। বাট কিন্তু সব সময় কি আপনি এটাকে ফুল কন্ট্রোল করতে পারতেছেন না। কোনো কারণে যদি ইন্টারনেটে প্রবলেম হতে পারে, কোনো কারণে অ্যাজিউরে ওদের ইনফ্রাস্ট্রাকচারে কোনো প্রবলেম হতে পারে, তার মানে কি এখানে control আপনার নাই, প্রজেক্টের আন্ডারে আপনি কিন্তু ফুল প্রজেক্ট কন্ট্রোল করতে পারতেছেন। ওইটাকে বলা হচ্ছে জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটিজ এন্ড রিসোর্সেস। ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার গুলা দিয়ে আপনি দেখে নেন যে অর্গানাইজেশনাল টেলিকমিউনিকেশন চ্যানেল, ইনফরমেশন টেকনোলজি, হার্ডওয়্যার, তারপরে হচ্ছে যে ইকুইপমেন্ট, এগুলাকে ইনফ্রাস্ট্রাকচার বলতেছে। ইনফ্রাস্ট্রাকচার আপনার ইএফ এর মধ্যে পড়বে। আর এরপরে হচ্ছে রিসোর্স অ্যাভেলেবিলিটি, আর একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার হতে পারে, বিভিন্ন যে সফটওয়্যার গুলো আপনার ইউজ হচ্ছে, যদি সাস পাস বলেন বা যে ধরনের এগুলা ইউজ হচ্ছে, এগুলা অনেক সময় আপনাকে রিলাই করতে হবে অন্য থার্ড পার্টির উপরে বা থার্ড অন্য কোনো কোম্পানির উপরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা প্রবলেম হতে পারে। তারপরে রিসোর্স অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটা দেখতে হবে। আপনি যে রিসোর্স নিয়ে কাজ করতে, ধরেন আপনি এমন একটা প্রজেক্ট আপনি লঞ্চ করছেন, এই প্রজেক্টে এমন একটা ম্যাটেরিয়ালস লাগে বা এমন একটা ডিভাইস লাগে যেটা অন্য কোথাও থেকে হায়ার করতে হয়। তা আপনি যদি এটা অর্গানাইজড ওয়েতে ওটাকে আপনি রিকুইজিশন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখা গেল যে সময় আপনার লাগতেছে ওই সময় আপনি আর পাচ্ছেন না, তার মানে কি আপনার প্রজেক্টকে ইনফ্লুয়েন্স করতেছে। এটা কি বলা হচ্ছে রিসোর্সের অ্যাভেলেবিলিটি আছে কিনা ওটাও দেখতে হবে। এমপ্লয়ি ক্যাপাবিলিটি, আপনার ধরেন একটা প্রজেক্ট কাজ করতেছেন, এখানে সফিস্টিকেটেড কোনো একটা কাজ হচ্ছে, স্কিল্ড একজন ইঞ্জিনিয়ার লাগবে যাকে আপনাকে আমেরিকা বা ইউরোপ কোথাও থেকে হায়ার করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে আপনাকে ওই রিসোর্সটা আগেই বুক দিয়ে রাখতে হবে, টাইম ফিক্স করতে হবে। এই টাইমে যদি ওই স্কিল রিসোর্সটা আপনি না পান, তাহলে আপনার প্রজেক্ট আপনার হ্যাম্পার হবে। এই যে এই ইন্টারনাল এগুলা হতে পারে আর কি, এগুলা আপনার অর্গানাইজেশনের মধ্যে ইন্টারনালি এগুলা মেনটেন হতে পারে। হ্যাঁ, এই ইন্টারনাল ইএফএস নিয়ে কারোর কোনো যদি কোশ্চেন থাকে আমরা রেজ করবো আর কি, আদারওয়াইজ আমরা মুভ করবো। আরেকটা হচ্ছে কি ইএফএস এক্সটার্নাল টু দ্য অর্গানাইজেশন। এক্সটার্নাল টু দ্য অর্গানাইজেশন মানে কি, আপনি আপনার অর্গানাইজেশনেরও কন্ট্রোল নাই এখানে। আপনি যে প্রজেক্ট করতেছেন একটা অর্গানাইজেশনের আন্ডারে, আপনার এবং অর্গানাইজেশনের কোনো কন্ট্রোল নাই এই প্যারামিটার গুলার উপরে। এখানে আপনাকে রিলাই করতে হবে অন্য পুরোপুরি অন্য আরেকটা কোম্পানি বলতে পারেন, অন্য একটা ইনফ্রাস্ট্রাকচার বলতে অন্য একটা বডি বলতে পারেন, বা এরকম। যেমন আমরা দেখেন মার্কেট প্লেস কন্ডিশন, ধরেন আপনি কোনো কিছু একটা পারচেস করবেন, আপনার এতে এখন সিমেন্ট লাগবে বা এমন কোন একটা ম্যাটেরিয়াল লাগবে, তাহলে মার্কেটে যে প্রাইস, সেই প্রাইস অনুযায়ী আপনাকে কিন্তু পারচেস করতে হবে। এখন ধরেন মার্কেটে আমাদের হঠাৎ করে দেখেন আজকে ডলারের দাম আবার বেড়ে গেছে, ডলারের দাম বেড়ে যাওয়া মানে প্রোডাক্টের দাম বেড়ে যাওয়া। তাহলে আপনি প্রজেক্টে আপনি এই সময়তে আপনার যে সিমেন্টটা লাগবে, এই সিমেন্ট আপনি যেটা ধরলেন যে হ্যাঁ এটা আমার এই প্রাইসে লাগবে, আজকে আর কিন্তু আপনি ওই প্রাইসে পাচ্ছেন না। তার মানে কি মার্কেট কন্ডিশন আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে। তাহলে এটা আপনাকে কিন্তু আপনার কনসিডারেশনে রাখতে হবে এবং এটা প্রজেক্টে আপনাকে হ্যাম্পার করতে পারে।
লং রানে যদি কোনো প্রজেক্ট আপনি কন্টিনিউ করেন, তখন কিন্তু এই কন্ডিশন গুলো আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে, আদারওয়াইজ আপনি প্রজেক্টে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হবেন। সোশ্যাল অ্যান্ড কালচারাল ইনফ্লুয়েন্স অ্যান্ড ইস্যুস, হ্যাঁ, আপনি দেখেন যে সোশ্যাল পলিটিক্যাল ক্লাইমেট হতে পারে। আজকে দেখেন যে বাংলা ব্লক চলতেছে, এটার সাথে আপনার কোনো আমাদের কোনো সম্পর্ক নাই, হঠাৎ করে এটা ইম্পোজ হয়েছে। এই বাংলা ব্লকের কারণে আপনি দেখেন যে আপনার একটা প্রজেক্টের ম্যাটেরিয়াল মতিঝিল থেকে মিরপুরে আসার কথা ছিল, আপনি আর নিয়ে আসতে পারলেন। ফলে কি হচ্ছে দেখেন, সোশ্যাল এই যে এইসব পলিটিক্যাল ক্লাইমেট হতে পারে, কোড অফ কন্ডাক্ট হতে পারে, এথিক্স হতে পারে, এইসব কারণে আপনি আপনার প্রজেক্ট বাধাগ্রস্ত হতে পারে। তাহলে এগুলা নিয়ে আপনাকে আগে থিঙ্ক করতে হবে যে কিভাবে আপনি ওয়েল অর্গানাইজড ওয়েতে এগুলা মেনটেন করবেন। লিগাল রেস্ট্রিকশন থাকতে পারে, কান্ট্রির একটা রেস্ট্রিকশন থাকতে পারে, যে লিগালকে তো আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন না। যে কাটা, যেমন কান্ট্রি কি বলে, যেমন আমাদের কোম্পানি 150 কান্ট্রিজ আমাদের অপারেশন কন্টিনিউ। তার মধ্যে যেমন একটা কান্ট্রি আছে ভিয়েতনাম, যাদের কোনো ডাটা আপনি ক্লাউডে দিতে পারবেন, কোনোভাবে ক্লাউডে আপনি ডাটাটাকে, এটা হলো ওদের কান্ট্রিজ ল। এরকম আমাদেরও অনেক কিছু লজ আছে, যে লজ গুলো আমরা লিগাল রেস্ট্রিকশন আমাদেরকে অবশ্যই মানতে হবে। ডাটা প্রোটেকশন ল থাকতে পারে, সিকিউরিটি কোনো ইস্যু থাকতে পারে, বিজনেস কন্ডাক্ট থাকতে পারে, এমপ্লয়মেন্ট, প্রকিউরমেন্ট, এর রিলেটেড যে লিগাল রেস্ট্রিকশন গুলো আছে, এই রেস্ট্রিকশন গুলোকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। কমার্শিয়াল ডাটাবেসটা কি হতে পারে, ধরেন সেম টাইপের ইন্ডাস্ট্রি, আমরা যদি বিজিএমএ বিকেএমএ বলি, ওদের আন্ডারে দেখেন হাজার হাজার ফ্যাক্টরি আছে। তাদের ফ্যাক্টরির প্রত্যেকটা ফ্যাক্টরির ডাটা কিন্তু তারা প্রিজার্ভ করতেছে এবং একটা ডাটাবেস মেনটেন করতেছে। তাহলে ওই ডাটাবেজে আপনি কিন্তু ইজিলি বিভিন্ন ধরনের মেসেজ এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির ডাটা দেখতে পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন। তো ওইখান থেকে অনেক ধরনের আপনার আপনি ডাটা, যে ডাটাটা দেখা গেল যে আপনার জন্য প্রবলেম হতে পারে, ওইখানে যে ইন্ডিকেশন দেওয়া আছে ওই অনুযায়ী আপনার প্রজেক্টে আপনি রেডি করতে পারতেছেন না, ওই গাইডলাইন ফলো করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে। একাডেমিক রিসোর্সের মধ্যে দেখেন এখানে বলা হয়েছে পাবলিকেশন, বেঞ্চমার্কিং রেজাল্ট, ইন্ডাস্ট্রি স্টাডিজ, এগুলা এক্সাম্পল হিসাবে থাকতে পারে। গভর্নমেন্ট আর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, আমরা যদি অনেক সময় বলি না যে কোয়ালিটির স্ট্যান্ডার্ড কি হতে পারে, আপনি এই ওই স্ট্যান্ডার্ড গুলো আপনার আইদার গভর্নমেন্টের দিক থেকে ইম্পোজ করতে পারে যে এই স্ট্যান্ডার্ড আপনাকে ফলো করতে হবে, অথবা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড থাকতে পারে। এই স্ট্যান্ডার্ড গুলাকে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। ফাইন্যান্সিয়াল কনসিডারেশন, আপনাকে দেখেন যে লং টার্মের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, এই যে এক্সচেঞ্জ রেট একটা বড় ফ্যাক্টর, যে টাইম টু টাইম আপনার এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে আপনার প্রাইস হাইক করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রজেক্টকে এটা হ্যাম্পার করতে পারে। আর ফিজিক্যাল এনভায়রনমেন্টাল এলিমেন্ট, যেটা আমরা এই যে বলতেছি যে কনস্ট্যান্ট, বিভিন্ন কারণে আপনার ওয়েদারেরই হতে পারে, প্রবলেম হতে পারে, ধরেন সানি ওয়েদার হতে পারে, তারপরে আপনার এই যে রেইনি সিজন হতে পারে, রেইনি সিজনের কারণে আপনার প্রজেক্ট ধরেন আপনি কন্টিনিউ করতে পারতেছেন না, এরকম বিভিন্ন ধরনের থাকে। তাহলে আমরা ইএফএস পাইলাম কয় টাইপের, 2 টাইপের, একটা হচ্ছে কি ইনসাইড অর্গানাইজেশন, আর একটা হলো আউটসাইড অর্গানাইজেশন। আউটসাইড অর্গানাইজেশনের ক্ষেত্রে এই যে এইগুলা, আর ইনসাইডের ক্ষেত্রে ওইগুলো, আপনার এগুলা জাস্ট শুধু রিডিং দিবেন, এখান থেকে খুব বেশি যে আপনার কোশ্চিন হবে এরকম না, বাট আপনাকে জানতে হবে যে আপনার প্রজেক্টে কি কি ইএফএস গুলা ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন এখানে আমি ইজিলি এখানে দেখাই দিছি এট এ শর্ট, আপনি এটা দেখতে পারেন যে ইনফ্রাস্ট্রাকচার, হিউম্যান রিসোর্স, কমিউনিকেশন চ্যানেল, পিএম ইনফরমেশন, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো নিয়ে ডিসকাশন করলাম ওইগুলাই এখানে আছে। তাহলে ইএফএস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ আনমিউট করে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আমি তো ভিউ মোডে আছি, ফলে আপনাদের হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো না, আপনি একটু আনমিউট করে আমাদেরকে বলবেন। ইএফএস গেল, এবার আমরা আরেকটা যেটা ইনফ্লুয়েন্স করতে পারে আমরা, সেটা হচ্ছে ওপিএস। ওপিএসটা হচ্ছে কি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। ওপিএসটা হচ্ছে পুরোপুরি অর্গানাইজেশন, এটার কোনো ভাই আউটসাইড। শুনতে পাচ্ছি না, তুমি কি আমার নাকি আরো কারো আছে? শুনতে পাচ্ছেন না প্লিজ? শোনা যাচ্ছে, আমরা তো ক্লিয়ার। লাউড এন্ড আচ্ছা, ক্লিয়ার। ক্লিয়ার তাহলে ক্লিয়ার। তাহলে আপনার ইন্ডিভিজুয়াল একটু আপনার এটা মিকটা একটু চেক করেন। হ্যাঁ, তাহলে ওপিএটা কি বলতেছে আমরা, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। অর্গানাইজেশনাল অ্যাসেটের মধ্যে কি কি থাকে দেখেন, এই যে প্ল্যান, প্রসেস, পলিসিস, প্রসিডিউর, মানে আপনার কোম্পানির প্ল্যান থাকতে পারে, প্রসেস ডেফিনেশন থাকতে পারে কিভাবে কি করতে হবে, পলিসি থাকতে পারে ওই কোম্পানির, তারপরে ওয়ার্কিং প্রসিডিউর থাকতে পারে, হ্যালো, এইগুলা।
আমি শুনতেছি। আচ্ছা, এরপরে দেখেন যে আপনার আর্টিফ্যাক্ট যেটা বললাম, বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকতে পারে আপনার। এগুলা যদি আপনারা ইজিলি বলতে পারেন, কেউ কি একটু রিলেট করতে পারতেছেন যে ওপিএ কোনগুলা হবে? কেউ একজন একটা এক্সাম্পল দিতে পারবেন? অর্গানাইজেশনাল ওপিএ কি হতে পারে? আমি আমি একটু আমি একটু যে প্রসেসটা নিয়ে একটু বলি। জি যেমন এটা জি উদাহরণটা তো আমাদের ফুটবল যদি বলে আইটি নিয়ে বলার জন্য, আমি যদি একটা সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করতে চাই, তাহলে ধরেন আমার একটা অ্যাপ্রুভাল ম্যাট্রিক্স আছে। এটা হচ্ছে হুম হুম, প্রসেস। যখন আমি একটা বিল প্রসেস করব, সেই বিলটার জন্য কার কার অ্যাপ্রুভাল ম্যাট্রিক্স লাগবে। এক্স্যাক্টলি যেহেতু এটা আমার এক্স্যাক্টলি, থ্যাংক কোম্পানির ইউ। পলিসিতে আছে, সেটা আমাকে এখানে প্রসেসটা এখানে ইমপ্লিমেন্টেশন নিয়ে আসতে হবে আমাকে। ওকে, গুড। আপনার এই আইটি স্যারের পলিসি কত? হইতে পারে, সিকিউরিটি পলিসি হইতে পারে। আইটি পলিসি হতে পারে, পলিসি হতে পারে, এইচআর পলিসি হতে পারে, কত ধরনের পলিসি আছে, যে প্রসিডিউর হতে পারে, আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকতে পারে। এখানে বলে যে আপনাকে নলেজ বেস পলিসি হতে পারে, টেকনোলজি বেস হতে পারে, প্রসিডিউর বিভিন্ন আপনার প্রসেসের পলিসি, বিভিন্ন ধরনের পলিসি থাকবে। এগুলাকে বলা হচ্ছে ওপিএ। এইগুলা কিন্তু আপনার প্রজেক্টকে ইনফ্লুয়েন্স করতে পারে, ঠিক আছে? এসওপিটাও তো প্রসিডিউর হতে পারে, রাইট? এসওপি। হ্যাঁ, এসওপি একটা ওপিএ। গুড এক্সাম্পল দিয়েছেন আপনি। এসওপি হচ্ছে একটা এটার এক্সাম্পল। এটা হতে পারে আর কি। তা এইগুলাই হচ্ছে ওপিএ। ওপিএটা হলো একান্তই ইন্টারনাল। হ্যাঁ, আমরা জেনে দেবো যে অর্গানাইজেশনের, ইনসাইড অর্গানাইজেশনের যে নলেজ বেস, যেটা এটাকে আমরা বলতেছি যে ওপিএ। এইটা একটু দেখেন, আমরা একটু দেখি যে অর্গানাইজেশনাল নলেজ কি টাইপের হতে পারে। আমরা জানি এগুলো, আমরা আইটি পিপল ম্যাক্সিমাম জনই আমরা হয়তো জানি। তারপর আমরা এই ফিগার থেকে একটু বলি। দেখেন, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালটাকে কি বলা হচ্ছে? যে ইন্ডিভিজুয়াল বিজনেস ডাটা, নট ইন্ডিভিজুয়াল ডাটা। মানে আমাদের অনেক সময় আমার নিজের ফটো থাকতে পারে, এটা কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না। ইন্ডিভিজুয়াল বিজনেস ডাটা এমন এক ডাটা, আপনি আপনার যে অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশনে আপনি যে ডাটাটা ইউজ করতেছেন, ওটা কোম্পানির ডাটা, আপনার ডাটা না, বাট আপনার কাজকে কোম্পানিকে হেল্প করছে। ওটা কিন্তু শেয়ারেবল না। ওই ডাটাটা আপনাকে হেল্প করতেছে সামহাও বিজনেসকে স্পিড আপ করতে বা বিজনেস প্রসেসকে আরো মুভ ফরওয়ার্ড করতে। এটা হলো ইন্ডিভিজুয়াল। আরেকটা হচ্ছে কালেকটিভ। কোনগুলা হতে পারে? তাহলে তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এমন ধরনের ইনফরমেশন, এই টাইপের ইনফরমেশন গুলা আপনি শেয়ারেবল। ধরেন এই যে উনি একটা বললো যে এসওপিটা কি, মানে দেখা গেলো মাল্টিপল ডিভিশন ইউজ করতে পারে। এইচআর পলিসি মাল্টিপল ডিভিশন ইউজ করতে পারে। আইটি পলিসি মাল্টিপল ডিভিশন ইউজ করতে পারে। আপনি একটা শেয়ার পয়েন্টে বা কোথাও বা আপনার লোকেশনে রাখলেন, ফাইল সার্ভারে রেখে, এটা সবাইকে আপনি শেয়ার দিলেন, তাহলে কালেকটিভ ওয়েতে সবাই একটা সেম ইনফরমেশনটা অ্যাক্সেস করতে, এখান থেকে সবাই বেনিফিটেড হলো। এটাকে বলা হচ্ছে কালেকটিভ অর্গানাইজেশনাল নলেজ। ট্যাসিট নলেজটা কি? কেউ কোনো আইডিয়া আছে? বলতে পারবেন ট্যাসিট নলেজটা কি? ট্যাসিট নলেজটা কি আসলে? মোস্টলি এক্সপেরিয়েন্স। মোস্টলি এক্সপিরিয়েন্স ডাটা। এটা আমরা আমরা যদি খাঁটি বাংলায় বলি, আমরা বলি ঠেকে শেখা আর কি। হ্যাঁ, আপনি যে এই যে আজকে আমরা যারা আইটি লিডারশিপের, আইটি সবাই হেড অফ আইটি হিসাবে আছি, 10 ইয়ার্স এর নিচে কেউ নাই, তাই না? তো এই যে 10 ইয়ার্স এ আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেকশনে, মানে আপনি নিজে ইমপ্লিমেন্ট করছেন, নিজে অ্যানালাইসিস করছেন, করে 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 শিখছেন। এই যে নলেজটা, এটাকে বলা হচ্ছে ট্যাসিট নলেজ। এই নলেজ আপনার কেউ নিতে পারবে না, কখনোই কেউ নিতে পারবে না। ধরেন আপনাকে আজকে অফিস থেকে স্যাক করা হলো, বললো যে ওর এভরিথিং ব্লক করে দাও, ওনাকে কোনো ডকুমেন্ট নিয়ে বের হতে দিবা না, কোনো কিছু নিয়ে আপনি বের হলেন না, কিন্তু আপনার মাথার মধ্যে যে নলেজটা আছে, এই নলেজ কি কেউ নিতে পারবে? কেউ নিতে পারবে না। এটা মোর অন এক্সপিরিয়েন্স থেকে আপনি যে নলেজটা গ্যাদার করছেন, এটাকে বলা হচ্ছে ট্যাসিট নলেজ। এক্সপ্লিসিট নলেজটা কোনটা? এক্সপ্লিসিট নলেজ হচ্ছে যে আপনার এমপ্লয়ি হ্যান্ডবুক, ইন্টারনাল নলেজ বেস, ইউজার ম্যানুয়াল, প্রসেস ডকুমেন্টেশন, এগুলাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ। মানে এইভাবে ক্যাটাগরি অনুযায়ী আপনি অর্গানাইজেশনাল নলেজ থেকে সেগমেন্ট করতে পারেন, এবং ওই সেগমেন্ট অনুযায়ী আপনাকে ডাটা প্রোটেকশন দিতে হবে, ডাটা এক্সেস প্রপারলি ডাটা এক্সেস দিতে হবে। মানে কে কোন ধরনের ডাটা টাইপের পাবে, এটা তো আমরা আইটি পিপল হিসেবে সবাই ভালো জানি। এগুলোকে বলা হচ্ছে অর্গানাইজেশনাল নলেজ। এই ট্যাসিট নলেজ, এক্সপ্লিসিট নলেজ, এই দুটা থেকে অনেক সময় কোশ্চেন আসে আর কি। হ্যাঁ, যে কি ধরনের, আপনাকে একটা সিনারিও দিয়ে দিল, দিয়ে বলবে কি এটা কি ট্যাসিট না এক্সপ্লিসিট বা এই টাইপের কিনা, তখন এখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে।
গুড, এই পর্যন্ত এই ইএফএস এবং ওপিএস নিয়ে যদি কোনো কোশ্চিন থাকে প্লিজ আপনারা মিউট করে জিজ্ঞেস করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। যদি কোনো কোশ্চিন না থাকে, আমার কিন্তু নেক্সট ডে কোশ্চিন থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এইটা, এবার একটু দেখেন, এই যে আমরা যদি বলি যে এইটা কি কারোর পক্ষে মেমোরাইজ করা পসিবল বলেন তো? এটা কিন্তু পিএম বুক থেকে নেওয়া, আপনাকে ওয়ান বাই ওয়ান দেখতে হবে, কিন্তু আপনি দেখেন ইজিলি এই ডায়াগ্রামটা যদি ইজিলি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু এই বড় ডায়াগ্রামটা আর আপনার পড়ারই দরকার নেই। এটা কি দেখেন এখানে বলা হচ্ছে, একটা হলো যে ফাংশনাল অর্গানাইজেশন। ফাংশনাল অর্গানাইজেশনটা কি? যে অর্গানাইজেশন হলো ফাংশন বেস, যেমন বিভিন্ন ধরনের ডিভিশন আছে, বিভিন্ন আপনার প্রজেক্টের বাইরেও আপনি বিভিন্ন, আমাদের ম্যাক্সিমাম আমাদের কান্ট্রিতে যে প্রজেক্ট গুলা হয় এগুলা হলো সবই ফাংশনাল অর্গানাইজেশন বলতে পারেন। প্রজেক্টাইজড অর্গানাইজেশন খুব কম আছে, যে মানে ওই অর্গানাইজেশনে শুধু প্রজেক্টই হয়। যেমন আমরা যদি একটা এবিসি কোম্পানি বলি, তার ধরনের বিজনেস টিম আছে, মার্কেটিং টিম আছে, আপনার অন্য যে ধরনের ডিভিশন আছে, সোশ্যাল টিম থাকতে পারে, বা এরকম বিভিন্ন ধরনের টিম থাকতে পারে, এক এক অর্গানাইজেশন ভ্যারি করতে পারে। ওই টিমের আন্ডারে আপনি একটা প্রজেক্ট নিলেন, যেমন আপনি ইআরপি ইমপ্লিমেন্টেশন করবেন, তাহলে ইআরপি ইমপ্লিমেন্টেশন করতে গেলে কি হবে, সব টিমের সাথে আপনাকে কাজ করতে হবে, সব টিমের যে হেড তাদের সাথে আপনাকে কাজ করতে হবে। তার মানে কি, ওই অর্গানাইজেশন হলো ফাংশনাল অর্গানাইজেশন। ফাংশনাল অর্গানাইজেশনে সবসময় ফাংশনাল ম্যানেজাররাই হলো আপনার পাওয়ারফুল হয়। এখানে প্রজেক্ট ম্যানেজার কিন্তু ওই লেভেলের পাওয়ারফুল থাকে না। প্রজেক্ট ম্যানেজারকে ফাংশনাল ম্যানেজারের সাথে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করে প্রজেক্টটাকে বের করে আনতে হয়। হ্যাঁ, কিন্তু প্রজেক্টাইজড অর্গানাইজেশনে কি হয়, প্রজেক্টাইজ অর্গানাইজেশনে আবার প্রজেক্ট ম্যানেজাররাই পাওয়ারফুল হয়। এখন বলেন তো কেউ একজন, যে ম্যাট্রিক্স অর্গানাইজেশন কি, এটা কেউ বলতে পারবেন? হাইব্রিড হাইব্রিড জি, ফাংশনালও থাকবে, প্রজেক্টাইলও থাকবে। হাইব্রিড মানে হাইব্রিড, কিন্তু হাইব্রিডটা কিভাবে, মানে কোন সেন্সে হাইব্রিড? এটা এই ফাংশনাল এবং অর্গানাইজেশন বেজে থাকবে আর কি। আপনার ধরেন প্রজেক্ট ম্যানেজার ফাংশনাল এবং অর্গানাইজেশনের একটা ব্লেন্ড আর কি। ব্লেন্ডিং, হ্যাঁ, হচ্ছে আপনাদের সবারই ঠিক হয়েছে। এটা হচ্ছে কি, যে ধরেন আপনার একজন এমপ্লয়ি, তাকে দুই জায়গায় রিপোর্ট করতে হচ্ছে। যেমন কি হলো, আপনি ইআরপি ইমপ্লিমেন্টেশন করার সময় আপনার মার্কেটিং ডিভিশন থেকে একজন এক্স এমপ্লয়ি আপনাকে এই প্রজেক্টের জন্য অ্যাসাইন করছে, ওর অ্যাকচুয়াল রিপোর্টিং কে ওই ফাংশনাল যে বস আছে উনি, সাথে সাথে আপনি যে প্রজেক্টটা কন্টিনিউ করতেছেন আপনাকেও কিন্তু তাকে রিপোর্ট করতে হচ্ছে। তাহলে এই যে এই ধরনের যে দুই দিকেই যদি রিপোর্ট করতে হয়, তাকে বলা হচ্ছে আপনার ম্যাট্রিক্স অর্গানাইজেশন। এরকম সাধারণত ম্যাট্রিক্স অর্গানাইজেশন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমরা যদি ছোট ছোট প্রজেক্ট গুলা নিয়ে বলি, এগুলো ম্যাক্সিমামই ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স অর্গানাইজেশনের আবার তিনটা এখানে প্রকারভেদ বলছে, দেখেন, যে উইক ম্যাট্রিক্স, ব্যালেন্সড ম্যাট্রিক্স, স্ট্রং ম্যাট্রিক্স। উইক ম্যাট্রিক্স মানে কি? তাহলে এটা উইক তো মানে যে আপনার ধরেন এটা কোন দিকে বেশি গেছে, দেখেন তো এখানে উইক ম্যাট্রিক্সটা ফাংশনাল অর্গানাইজেশনের দিকে বেশি না প্রজেক্টাইজড অর্গানাইজেশনের দিকে বেশি? ফাংশনাল। ফাংশনের দিকে বেশি। তার মানে কি, এইখানে প্রজেক্ট ম্যানেজারের পাওয়ার কম না বেশি বলেন তো? কম। অবশ্যই কম। এখানে প্রজেক্ট কম কম ম্যানেজারের পাওয়ার কম। এই যে এইখান থেকে অথরিটি একটা দেওয়া হয়েছে, দেখেন, প্রজেক্টাইজ অর্গানাইজেশনে প্রজেক্টের পাওয়ার অনেক, প্রজেক্ট ম্যানেজারের পাওয়ার অনেক বেশি। এটা দেখেন আস্তে 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 কমতে কমতে কোথায় গেছে, দেখেন, যে ফাংশনাল এদিকে যখন গেছে তখন প্লাস হয়ে গেছে। ফাংশনাল ম্যানেজারের অথরিটি কোন দিকে বেশি? ফাংশনাল ক্ষেত্রে দেখেন এদিক থেকে এদিকে যাচ্ছে, ও কিন্তু কমতেছে। ফলে এই ফিগারটা রাখতে পারেন, তাহলে এই বড় ফিগারটা আপনার আর মনে রাখার কোনো দরকারই নেই। প্রজেক্টাইজ অর্গানাইজেশনে আপনার প্রজেক্ট ম্যানেজার পাওয়ারফুল, ফাংশনাল অর্গানাইজেশনে ফাংশনাল ম্যানেজার পাওয়ারফুল। আর ম্যাট্রিক্স অর্গানাইজেশনে স্ট্রং ম্যাট্রিক্স হবে সেইটা যেখানে প্রজেক্ট ম্যানেজার পাওয়ারফুল আর কি ফাংশনাল ম্যানেজারের থেকে। আর ব্যালেন্স যেখানে, সেখানে দুইজন প্রজেক্ট ম্যানেজারকে, ফাংশনাল ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজার সবার সাথে মিলেমিশে কোলাবোরেটিভ হতে কাজ করতে হয়। আর উইক ম্যাট্রিক্সে মানে আপনার ফাংশনাল প্রজেক্ট ম্যানেজারের পাওয়ার অনেক কম এখানে ফাংশনাল ম্যানেজারের। এটা এটা আপনারা একটু দেখে নিন, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে। এইটা এত বেশি দেখার দরকার না, জাস্ট এই নলেজটুকু রাখলেই হবে। ওকে, এবার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এইখানে আমি বেশি সময় দেব না, কারণ আমি যদি এখানে বেশি সময় দিই, আমি মনে করি যে
আমার মাহাতাব ভাইকে আমাদের মানে রেসপেক্ট করা হবে না প্রপারলি। হ্যাঁ, উনি 5টা সেশন আপনাদের সাথে নিয়েছেন, আশা করি সবাই হয়তো জয়েন গুলাতে। আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে দেবো। হ্যাঁ, পিএমও হচ্ছে কি যে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। পিএমও হচ্ছে থ্রি টাইপস অফ পিএমও অফিস মেনটেন করে। একটা হলো সাপোর্টিভ পিএমও, কন্ট্রোলিং পিএমও, ডাইরেক্টিভ পিএমও। সাপোর্টিভ পিএমও কি হচ্ছে যে আপনাকে বিভিন্ন ধরনের টুলস টেকনিক এইসব দিয়ে সাপোর্ট করবে। ধরেন আপনাকে একটা টেমপ্লেট দিল, টুলস দিল, কোনো পলিসি রুলস এই ধরনের দিল, ওই প্রজেক্টের জন্য যে ধরনের যেসব জিনিস লাগতে পারে, লেসন লার্ন দিতে পারে, বেস্ট প্র্যাকটিস শেয়ার করতে পারে, এর মানে আপনাকে সাপোর্ট করবে, সোজা কথা উনি আপনাকে সাপোর্টিভ মোডে থাকবে। আর কন্ট্রোলিং, এই যে এই এই ওয়ার্ডিং গুলা দেখেও কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে কন্ট্রোলিং মানে কি আপনাকে সে সামহাও কন্ট্রোল করবে। কি আপনি যে প্রজেক্টের ধরেন পিএমওর আন্ডারে আছেন, ও আপনাকে বলবে যে তুমি এইভাবে করো, এটা এইভাবে করা উচিত, এটা এইভাবে করলে ভালো হতো, এই যে এইভাবে আপনাকে কিন্তু কন্ট্রোল করবে, এটাকে বলছে কন্ট্রোলিং পিও। আর মানে কন্ট্রোল বলতে সে আপনাকে ডাইরেক্ট বলবে না যে এইভাবেই করতে হবে, মানে এইভাবে করলে ভালো হয় বা এটা করলে এরকম হয়, এইভাবে সামহাও আপনাকে সে কন্ট্রোল করবে। আর ডিরেক্টিভ মানে হচ্ছে কি যে পুরোপুরি আপনার পিএমওর আন্ডারে কাজ করতেছেন, আপনি প্রজেক্ট ম্যানেজার, পিএমও অফিস থেকে আপনাকে যেটা করতে বলা হবে আপনাকে ওইটাই করতে হবে, আপনি এই পিএমও অফিসের বাইরে কোনো কিছু করার আপনার রাইট নাই। এটাকে বলা হচ্ছে একদম ডাইরেক্টিভ পিএমও। তাহলে থ্রি টাইপস অফ পিএমও আছে, এগুলো আপনারা একটু দেখে নিন। এই জাস্ট এই থিওরিটিক্যাল কনসেপ্ট মনে রাখলে আপনাদের জন্য এনাফ। এরপরে দেখেন এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এই নিয়ে আসছি, বারবার এগুলা নিয়ে আসার কারণ হলো যে অ্যাটলিস্ট একবার করে পড়লেও কিন্তু আপনার 3বার পড়া হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু এটা আপনার অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে গেঁথে যাবে আর কি। যেমন পিএমও ম্যানেজার আর প্রজেক্ট ম্যানেজারের মধ্যে কি ধরনের পার্থক্য হতে পারে ইনিশিয়ালি। যেমন দেখেন পিএমও ম্যানেজার আপনাকে হেল্প করে, প্রজেক্ট ম্যানেজার প্ল্যান করতেছে, আপনি পিএমও ম্যানেজার করতেছে, আপনি করতেছেন, ইনফরমেশন ট্র্যাক করতেছেন, ডাটা ট্র্যাক করতেছেন, প্রজেক্টের স্ট্যাটাস ট্র্যাক করতেছেন, রিভিউ করে উনি, আপনি ইনিশিয়েট করতেছেন, উনি রিভিউ করতেছে, আপনি প্রজেক্টটাকে লঞ্চ করতেছেন, উনি ফ্যাসিলিটেট করে, আপনি কন্ট্রোল করেন, অডিট কিউএ করতেছে, আপনি ম্যানেজ করতেছেন। দেখেন এই টার্মগুলো একটু দেখেন, একবার দুইবার দেখলে আপনার কাছে এটা ইজি হয়ে যাবে যে পিএমও ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজারের মধ্যে কি ডিফারেন্স। এখানে আরেকবার দেখেন, আরেকটা দেওয়া হয়েছে যে এট এ গ্লান্স শর্ট একটা পিএম হতে পারে, প্রজেক্ট ম্যানেজার হতে পারে একজন, পিএমও টিম অফ পিপুল হতে পারে। হ্যাঁ, মানে যেহেতু কম্বাইন্ডলি আপনাকে তারা মনিটর করবে, কন্ট্রোল করবে, ডাইরেক্টিভ করবে, একজন হবে নট লাইক দ্যাট। ইন্ডিভিজুয়াল প্রজেক্ট হতে পারে, পিএম প্রজেক্ট ম্যানেজার ইন্ডিভিজুয়াল প্রজেক্ট হ্যান্ডেল করে, আর একটা পিএমওর আন্ডারে মাল্টিপুল মানে 100 প্রজেক্ট, 1000 অফ প্রজেক্ট থাকতে পারে আর কি, সেটা পিএমওর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের উপরে বেস করে। আর প্রজেক্ট ম্যানেজার এক্সিকিউশন করবে করবে আর স্ট্র্যাটেজিক বা রোড ম্যাপ বা ওভারসাইট যেগুলো আছে এই টাইপের কাজগুলো পিএমওরা সাধারণত করে থাকে। তো এগুলো আপনারা একটু দেখেন যে পিএমও ম্যানেজমেন্ট স্ট্রাকচার কি হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে, রিসোর্স ম্যানেজমেন্ট হতে পারে, প্ল্যানিং করতে পারে, রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস করতে পারে, এক্সিকিউশনও করতে পারে। এগুলো আপনারা জাস্ট গো থ্রু করবেন। আমরা পিএমওর অথরিটি অ্যান্ড ফাংশন দেখবো, আমরা ফাংশন গুলা দেখছি এর আগে আমাদের মাতাব্বাই সেশনে, আমরা এগুলো ওনারা দেখাইছে সুন্দরভাবে। দেন কোচিং অ্যান্ড মেন্টরিং, ট্রেনিং অ্যান্ড ওভারসাইট, এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে পিএমও দেখেন কোচিং করতেছে, মেন্টরিং, ট্রেনিং, ওভারসাইট দিচ্ছে। কন্ডিশনিং কমিউনিকেশন অ্যাক্রস প্রজেক্ট, হ্যাঁ সরি, কোঅর্ডিনেটিং কমিউনিকেশন, আপনার সাথে কমিউনিকেশন করতেছে প্রপারলি, আপনি করতেছেন কিনা, এটা ঠিকভাবে করতেছেন কিনা, এটা এই এই টুলস অনুযায়ী করতেছেন কিনা, এই টুলস ইউজ করতেছেন কিনা, এইভাবে আপনার সাথে কোঅর্ডিনেশন লেভেলে থাকবে। ম্যানেজিং শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস, ওই যে শেয়ার্ড রিসোর্স গুলা যে বিভিন্ন প্রজেক্টে লাগতেছে, সেটা ফিজিক্যাল রিসোর্স হতে পারে অথবা হিউম্যান রিসোর্স হতে পারে, পিএমও আপনাকে এটাতে আপনি যে রিসোর্সটাকে অ্যাসাইন করবেন, পিএমও আপনাকে হেল্প করবে, গাইড করবে। এবং এক প্রজেক্ট ম্যানেজারের সাথে আরেক প্রজেক্ট ম্যানেজারের কোনো সম্পর্ক নাই থাকতে পারে, সেম অর্গানাইজেশন অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু যদি পিএমও কন্ট্রোলড হয়, পিএমও কিন্তু দুই প্রজেক্টই সে কন্ট্রোল করতেছে, ফলে ও কিন্তু জানে যে আমার এই রিসোর্সটা একটাই আছে, দুই প্রজেক্টই লাগবে, তাহলে আমাকে সমানভাবে ব্যালেন্স ওয়েতে দুই প্রজেক্টকেই দিতে হবে। এভাবে সে ম্যানেজ করতেছে শেয়ার রিসোর্স গুলা। আইডেন্টিফাইং অ্যান্ড ডেভেলপিং প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি, কোন মেথোডোলজিতে আপনি করবেন, আপনি কি ওয়াটারফল করবেন, অ্যাজাইল করবেন, না ইনক্রিমেন্টাল করবেন, এই ধরনের এগুলা ওরা করবে। বেস্ট প্র্যাকটিস শেয়ার করতে পারে যে এই ধরনের প্রজেক্ট তুমি করতেছো, এর আগে এই ধরনের প্রজেক্ট
আমাদের পিএমওর আন্ডারে আমরা কমপ্লিট করেছি, ওইখানে বেস্ট প্র্যাকটিস গুলা এটা ছিল। এই বেস্ট প্র্যাকটিস গুলা যদি তুমি ফলো করো তাহলে তোমার প্রজেক্টটা আরো স্মুদার হবে এবং অন টাইম শেষ হবে আর কি। এভাবে বলতে পারি ডেভেলপিং অ্যান্ড ম্যানেজিং প্রজেক্ট পলিসিস, ওই যে ওপিও গুলা নিয়ে আপনাকে হেল্প করবে। এরপরে মনিটরিং, ফাইনালি সে মনিটর করবে, কমপ্লায়েন্স ইস্যুটা দেখবে, স্ট্যান্ডার্ড পলিসি প্রসিডিউর গুলা দেখবে। এই ফাংশন গুলো আপনি দেখবেন। এটাও আর একটা ফাংশন আপনাদের দেওয়া হয়েছে, জাস্ট দুইবার করে পড়লে যেন আপনাদের মনে থাকে আর কি, এই কারণে আপনারা এটা দেখে নিন। এবার আমরা একটু আসি যে প্রজেক্ট ম্যানেজারের কম্পিটেন্সি কি কি থাকতে পারে আর কি। এটা আপনারা যদি এইটা হচ্ছে পিএমআই এর, আমরা যে বামে এটা বলতেছি পিএমআই আপনাকে এটা বলতেছে যে একটা প্রজেক্ট ম্যানেজারের এই তিনটা যদি কম্পিটেন্সি থাকে তাহলেই এনাফ। সেই তিনটার মধ্যে কি বলতেছে দেখেন, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে আপনি টেকনিক্যাল বলতে বোঝাচ্ছে যে যে ধরনের যে নেচারের প্রজেক্ট আপনি হ্যান্ডেল করতেছেন ওই প্রজেক্টের টেকনিক্যাল নলেজটা আপনার মধ্যে আছে কিনা, বা আপনি ওইটা হ্যান্ডেল করতে পারেন কিনা, বা ওই টাইপের গুলাকে আপনি ইউজ করে আপনি আপনার প্রজেক্টকে রান করতে পারবেন কিনা, এটাকে বলা হচ্ছে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে খালি এইটাই না যে আইটি প্রজেক্ট, এরকম না। ধরেন আপনি এমন একটা প্রজেক্ট নিলেন, আইএসও প্রজেক্ট, আইএসওর যে টেকনিক্যাল টার্ম গুলো আছে ওগুলো আপনি প্রপারলি জানেন কিনা, এই টাইপের হতে পারে। এরপরে লিডারশিপ, লিডারশিপ তো অবশ্যই থাকতে হবে আপনাকে। প্রজেক্ট ম্যানেজার হলে আপনার লিডারশিপ স্কিল, লিডারশিপ স্টাইল, লিডারশিপ মডেল, এগুলা নিয়ে আপনাকে জানতে হবে। এরপরে বলতেছে স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, আপনাকে স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট গুলা নিয়ে আহ, আপনাকে অবশ্যই থিঙ্ক করতে হবে। এই কম্পিটেন্সি গুলা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বেস্ট প্রজেক্ট ম্যানেজার এবং আপনি প্রজেক্টকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। আর রাইট সাইডের যে কম্পিটেন্সি যে এটা দেওয়া হয়েছে, এটা আমার হচ্ছে যে গুগল থেকে নেওয়া। আপনি এরকম অনেক পাবেন, দেখবেন যেখানে অনেক ধরনের এরিয়া আপনার আছে, কেউ 8টা বলছে, কেউ 10টা বলতে পারে, কেউ 5টা বলতে পারে। এরকম কোনো কিছু না, জাস্ট আপনারা একটু ওভারভিউ দিলেন। তার লিডারশিপ স্কিল থাকতে হবে, তারপরে প্রবলেম সলভার হতে হবে। অবশ্যই প্রবলেম সলভ করতে না পারলে তো আপনি প্রজেক্ট ম্যানেজার কিভাবে আপনি টিমকে অপারেট করবেন। ইফেক্টিভ কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজারের যদি বলেন যে একটা সিঙ্গেল কাজ কি, সেটা আপনি বলবেন যে ইফেক্টিভ কমিউনিকেশন। প্রজেক্ট ম্যানেজার যদি ইফেক্টিভ কমিউনিকেশন না করতে পারে এই প্রজেক্ট কখনো আপনার আলোর মুখ দেখবে না। হ্যাঁ, কালচারাল অ্যাওয়ারনেস জানতে হবে। আপনি একটা প্রজেক্ট করতেছেন, ওই প্রজেক্ট কি কালচারের উপরে রান করতেছে এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু হবে। যেমন আপনি যদি শ্রীলঙ্কায় যান, ওখানে দেখবেন যে সবকিছুর মধ্যে তারা ডাবের পানি দিবে। হ্যাঁ, এই যে আপনি এমন একটা প্রজেক্ট নিলেন সেখানে ডাবের পানিকে কনসিডারই করলেন না শ্রীলঙ্কা, আপনার ওটা চলবে না। এরকম আমাদের উপমহাদেশে, আমাদের সাবকন্টিনেন্টে আপনি মিউজিককে প্রাধান্য দিতে হবে। মিউজিককে যদি আপনি আমাদের সাবকন্টিনেন্টে কনসিডার না করেন, আপনার দেখা গেল যে কোনো এই প্রজেক্ট সাকসেসফুল হবে না। আবার ব্যক্তি যদি মিউজিক নিয়ে আপনি হলিউডে যে চিন্তা করেন তাহলে কিন্তু আপনার প্রজেক্ট হবে না। এই যে ধরনের কালচারাল যে অ্যাওয়ারনেস গুলো আছে এগুলোকে প্রজেক্ট ম্যানেজারকে অবশ্যই জানতে হবে। বিং অ্যান অপটিমিস্ট, অপটিমিস্ট হতে হবে। অবশ্যই অপটিমিস্ট যদি না হয় তাহলে তো আপনি প্রজেক্টকে আপনার দীর্ঘমেয়াদী যে আমি পরবর্তীতে কি হতে পারে, কোন ধরনের সিচুয়েশন হতে পারে, এগুলা অবশ্যই সবসময় আপনাকে থিঙ্ক করতে হবে। লং রান প্রজেক্ট, 1 বছর 2 বছর বা 3 বছর 4 বছর বা 10 বছরের প্রজেক্টও হতে পারে, তখন কিন্তু আপনাকে অবশ্যই অপটিমিস্টিক হতে হবে, না হলে কিন্তু আপনি প্রজেক্টকে কন্টিনিউ করতে পারবেন না, প্রবলেম হবে। ক্রেডিবিলিটি থাকতে হবে প্রজেক্ট ম্যানেজারের কাছে, অবশ্যই তার ক্রেডিবিলিটি শো করতে হবে। টিমের কাছে হতে পারে, স্টেক হোল্ডারদের কাছে হতে পারে, এইভাবে বিভিন্ন জনের কাছে তার ক্রেডিবিলিটি যদি না থাকে, সে যদি ক্রেডিবিলিটি শো করতে না পারে, তাকে কিন্তু কেউ মানবে না, কেউ প্রজেক্ট ম্যানেজার হিসাবে ফলে আপনি কি হবে যে আপনার কোনো কাজ আপনি আদায় করতে পারবেন না। প্রজেক্ট ম্যানেজারকে অবশ্যই ক্রেডিবল হতে হবে। ডিজিটাল ডিজিটাল যদি চতুর্থ শিল্প বিপ্লব, আমরা তো সবাই নাম শুনছি তাই না, যে চতুর্থ শিল্প বিপ্লবটা কি হবে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর উপর বেস করে যে দেশ যে কোম্পানি এগুলাকে যত দ্রুত অ্যাডাপ্ট করতে পারবে তারা তত দ্রুত আপনার বিজনেসে আপনার গেইন করবে। এই চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আপনাকে অ্যাডাপ্ট হতে হলে অবশ্যই ডিজিটাল টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর নলেজ অফ দ্য আদার ফ্রেমওয়ার্ক, আদার ফ্রেমওয়ার্ক বলতে আপনি ওয়াটারফলে কাজ করতেছেন, ওয়াটারফলের প্রজেক্ট ম্যানেজার, আপনি অ্যাজাইল জানেন না, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে কিছুদিন পর অবসোলেট হয়ে যেতে পারেন। যেমন এখন যদি আমরা ক্রিকেট টিমের কথা বলি, সব থেকে ওখানে পাওয়ারফুল বা সব থেকে বেশি ডিমান্ডিং প্লেয়ার কারা, যারা হচ্ছে অলরাউন্ডার, রাইট?
আপনি যদি অলরাউন্ডার না হন, দেখবেন যে আর কিছুদিন পরে আপনি টিমে জায়গায় পাচ্ছেন না। তো এরকম প্রজেক্ট ম্যানেজার, আপনি শুধু ওয়াটারফল নিয়ে কাজ করেন, আপনার দেখা গেল এমন কিছু ওই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড স্মল স্মল স্কেলে কোনো আসলো যেটা আপনাকে অ্যাজাইল দিয়ে করতে হবে, আপনি অ্যাজাইল নলেজ জানেন না, ইনক্রিমেন্টাল জানেন না, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু ব্যাক থেকে চলতে হবে। এই মোটামুটি এই নলেজ গুলা আপনার মধ্যে থাকতে হবে এজ এ প্রজেক্ট ম্যানেজার। এইগুলাকে বলা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কম্পিটেন্সি আর কি। এগুলো আমরা একটু দেখবো। আমি বললাম যে আরো বিভিন্ন পাবেন এটার আন্ডারে। আপনি যদি এখন আবার সেগ্রিগেট করেন, স্প্লিট করেন, তাহলে দেখবেন যে আরো অনেক পয়েন্ট আপনি বাড়াতে পারবেন আর কি। এইগুলো আমরা একটু দেখবো। প্রজেক্ট ম্যানেজারের স্পেয়ার দেখেন, মানে প্রজেক্ট ম্যানেজারের কি ধরনের স্পেয়ারের মধ্যে উনি থাকে অলওয়েজ। এটাকে যদি আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ট্রিট করেন, তাহলে দেখেন উনার একদম কানেক্টেড পিপুল হচ্ছে কারা, প্রজেক্ট ম্যানেজারের সাথে ডাইরেক্ট কাজ করতেছে কারা, দেখেন প্রজেক্ট টিম করতেছে, পিপিপি ম্যানেজার করতেছে, মানে পাবলিক অ্যান্ড প্রাইভেট যে আমরা প্রজেক্ট ম্যানেজার বলতেছি সেটা। তারপরে রিসোর্স ম্যানেজার এরকম থাকতে পারে যে আপনি যাদের কাছ থেকে রিসোর্স নিবেন তারা, যারা আপনার প্রজেক্টের সাথে ক্লোজলি সবাই কানেক্টেড, কিন্তু যারা একদম মানে ক্লোজলি কাজ করতেছে, ডে টু ডে কাজ করতেছে, বা আপনি যদি বলেন যে সেকেন্ডে সেকেন্ডে কাজ করতেছে প্রজেক্টের সাথে, তারা। তার তারপরের স্টেপে কারা, তারপরের স্টেপে হলো যে স্পন্সর, যে আপনাকে প্রজেক্টটা অ্যাপ্রুভ করছে। গভর্নিং বডিজ থাকতে পারে, ওই যে আমরা যে ইয়েগুলা বললাম, তারপর আপনার স্টিয়ারিং কমিটি থাকতে পারে, পিএমও থাকতে পারে। তারা আপনার এটাকে যদি আপনি প্রজেক্ট ধরেন, এই প্রজেক্টের আন্ডারকে তারা এরা কন্ট্রোল করতেছে, এবং বাইরে থেকে তারা আপনার প্রজেক্টের সাকসেস বলেন, প্রজেক্টের ডিক্লাইন বলেন, প্রজেক্টের স্ট্যাটাস যাই বলেন না কেন, ওনারা এই লেভেল থেকে মেনটেন করতেছে। আর সর্বশেষ বা একদম লাস্ট যে এটা, সেটা কি আপনার স্টেক হোল্ডার হতে পারে, সাপ্লায়ার হতে পারে, কাস্টমার হতে পারে, এন্ড ইউজার হতে পারে। এই হলো আপনার প্রজেক্ট ম্যানেজারের স্পেয়ার, মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এই লেভেল দিয়ে তাকে কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশনটা করতে হয়। দেখেন এইখানে প্রজেক্ট ম্যানেজারকে কতজনের সাথে কাজ করতে হচ্ছে, টিমের সাথে কাজ করতে হচ্ছে, স্পন্সরের সাথে কাজ করতে হচ্ছে, গভর্নিং বডি, স্টিয়ারিং কমিটি, পিএমওর সাথে, স্টেক হোল্ডার, সাপ্লায়ার, কাস্টমার, এন্ড ইউজার, প্রত্যেকের সাথে কাজ করতে হচ্ছে। ফলে আপনি যদি ইফেক্টিভ কমিউনিকেশন মেনটেন করতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ প্রজেক্ট ম্যানেজার হিসেবে ট্রিট হবেন। এখন এখানে দেখেন ফাংশনাল ম্যানেজার আর হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজারের মধ্যে কি পার্থক্য আমরা ওখানে বললাম। ফাংশনাল ম্যানেজার হচ্ছে ফাংশন নিয়ে, ফাংশনের যিনি হেড, আর প্রজেক্ট ম্যানেজার হচ্ছে প্রজেক্ট ম্যানেজার যিনি প্রজেক্টের যিনি হেড, যেমন মার্কেটিং ফাইন্যান্সের হেড যিনি হতে পারে, আর এটা একটা প্রজেক্টের হেড হতে পারে। স্পেশালিস্ট হয় ধরেন মার্কেটিং এর যিনি, তিনি মার্কেটিং স্পেশালিস্ট, তাই না? যে আর প্রজেক্ট ম্যানেজার সাধারণত প্রজেক্টের যে নলেজ, এক্সপিরিয়েন্স আর ইন জেনারেল নলেজ। প্রজেক্ট ম্যানেজারের নলেজ হলো কি, ওই যে আমরা বলি না জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান। আমাদের এমবিএ ডিগ্রি যারা করি, দেখবেন এমবিএ তে আপনাকে এভরিথিং হয়, কিন্তু কোনোটার আপনি মাস্টার না, মানে আপনি কোনোটার স্পেশালাইজড স্কিল আপনার মধ্যে নাই। প্রজেক্ট ম্যানেজারেরও কিন্তু সেম স্কিল। যেমন মার্কেটিং ম্যানেজারের মার্কেটিং এর উপরে তার ডেপথ নলেজ আছে, কিন্তু প্রজেক্ট ম্যানেজারের একটা প্রজেক্টের উপরে আপনি সবকিছু আপনাকে জানতে হচ্ছে। ফলে কি ডেপথ নলেজ কোনো কিছু আপনার মধ্যে নাও থাকতে পারে, আপনি জেনারেলাইজড নলেজ নিয়ে কন্টিনিউ করতে পারেন। এই আপনার এগুলো একটু ওয়ান বাই ওয়ান দেখে নিন। এটা এসে আমরা এবার বলবো যে প্রজেক্ট আর অপারেশনের মধ্যে কি ডিফারেন্স থাকতে পারে। প্রজেক্ট হচ্ছে টেম্পোরারি ইন্ডিভিউয়াল, আমরা বলছি এটা যে এটা টেম্পোরারি বেসিসে এন্ড ডেট স্টার্ট ডেট থাকবে। আর অপারেশন হলে অনগোয়িং রুটিন কাজ আর কি। আপনি ধরেন সাইকেল তৈরি করছেন, আজীবন এই সাইকেলই করতে থাকবে যতদিন পর্যন্ত আপনার কোম্পানি এই রান করে। এটাই হলো অনগোয়িং অপারেশন। এরপরে বলা সাপোর্ট হচ্ছে যে এন্ড সার্ভিস। সাপোর্ট অ্যান্ড সার্ভিস। ইউনিক আউটপুট, আপনি প্রজেক্ট যখন করবেন ইউনিক আউটপুট তো অবশ্যই হতে পারে। যদি আপনি সেম সেম প্রোডাক্ট করেন, আপনার যেটা আছে সেটাই, তা আপনার তো পাগল বলবে, তাই না? এটা তো আমার অলরেডি আছে, তুমি এটা কি করলা তাহলে? হ্যাঁ, এটা না, ইউনিক আউটপুট হতে হবে যেটা আপনার অর্গানাইজেশনে আর নাই। হ্যাঁ, সেই ধরনের কোনো আউটপুট আপনাকে ডেলিভারি দিতে হবে। আর হলো রিপিটেটিভ আউটপুট, ওই যে আমি বললাম সাইকেলের চাকা করতেছেন, সাইকেলের আপনি বডি করতেছেন, আবার সাইকেলকে অ্যাসেম্বল করতেছেন, এই নিয়মিত কাজ আপনি করতেছেন, রিপিটেটিভ আউটপুট। আর হচ্ছে এন্ড ওয়ান্স অবজেক্টিভস আর অ্যাচিভ। আপনি যদি আপনার আউটপুটটা যদি রেডি হয়ে যায়, তাহলে প্রজেক্ট শেষ হয়ে যাবে। প্রজেক্ট যখন আপনার শেষ হয়ে যাবে, ওটাকে ক্লোজ করে আপনাকে অন্য প্রজেক্টে আপনি চলে যেতে হবে, অন্য প্রজেক্টে আপনার রিসোর্স ডিপ্লয় করতে হবে। আর এখানে কি বলছে, ইস্টাবলিশেস অনগোয়িং অবজেক্টিভস, আপনাকে
অনগোয়িং অবজেক্টিভ গুলাকে আপনার এস্টাবলিশ করার চেষ্টা করতে হবে। বা অপারেশনের আরেকটা কাজ হতে পারে যে ধরেন আমরা অপারেশনে যখন থাকি তখন আমরা বলি না যে আপনি কি ধরনের ম্যানুয়াল কাজ করতেছেন, আমরা প্রায় এই কথাটা বলি তাদেরকে। এই ম্যানুয়াল কাজ করার উদ্দেশ্য হলো যে ওইখানে আমরা কোনো প্রজেক্ট লঞ্চ করে তাদেরকে আমরা অটোমেশন করতে পারি কিনা বা তাদেরকে আমরা হেল্প করতে পারি কিনা। এই যে এই ধরনের এগুলা আমরা অপারেশনের উপর বেস করে নিতে পারি আর কি। এটাই হলো আমাদের বিভিন্ন প্রজেক্ট ম্যানেজার, ফাংশনাল ম্যানেজার, অপারেশন প্রজেক্টের মধ্যে এই আমরা দেখলাম। এরপরে দেখেন যে আমরা টিম ম্যানেজমেন্ট আর লিডারশিপ নিয়ে আমরা বলবো যে টিম ম্যানেজমেন্ট কি বলেন তো, কেউ লিডার কি জন্মায় না লিডার তৈরি হয় না কি হয়? লিডার তৈরি হয়। লিডার তৈরি, আমি যদি বলি কোনো সাথে কোনো কোনো ক্ষেত্রে জন্মায় তাহলে কি বলা হবে? লিডার ইজ বর্ন। বঙ্গবন্ধু। হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা যাই হোক আদারওয়াইজ নিই না, উনি কিন্তু একটা ভালো এক্সাম্পলই দিচ্ছে। মানে আমরা যাই বলি না কেন আর কি, হ্যাঁ, যে বঙ্গবন্ধু কিন্তু আমার কি সবাই হবে বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু সবাই হবে না, নেলসন ম্যান্ডেলা কিন্তু সবাই হবে। এগুলা কিন্তু কিছুটা আপনার বর্ণ হয়, পার্সেন্টেজটা খুব ফিউ। হ্যাঁ, বা আলটিমেটলি আপনাকে আহ, আহ, এটাকে আপনার এক্সপিরিয়েন্স বলেন, আপনার এডুকেশন বলেন, ট্রেনিং বলেন, এটার উপরে বেস করে আপনাকে আহ, নিজেকে আর কি তৈরি করতে হবে। তারপরে আপনি ইফেক্টিভ লিডার হতে পারবেন বা ইফেক্টিভ লিডারশিপ আপনি গেইন করতে পারবেন। প্রজেক্ট আর লিডার নিয়ে আমাদের মনে হয় না যে বেশি সময় এখানে দেওয়ার কোনো দরকার আছে, কারণ আপনারা অলরেডি জানেন যে কে কি করে। দেখেন, ও করে মেনটেন, মানে অ্যাজ ইউজুয়াল যা, আর এ করে ডেভেলপ, আর হচ্ছে এ করে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট, ও করে ইনোভেট। হ্যাঁ, আবার রিলাই অন কন্ট্রোল, এ করে ইন্সপায়ার ট্রাস্ট। এভাবে আপনাদের অনেক ই আছে। আমি আবার সফট স্কিল ট্রেনিং প্রোভাইড করি আমার কোম্পানিতে মাঝে মাঝে। যদি আপনাদের কোনো সুযোগ সুবিধা হয়, আমরা এই লিডারশিপের উপরেও সফট স্কিল ট্রেনিং আছে, আমরা আপনাদের এক সময় এটা নিয়ে দেখাবো। হ্যাঁ, যে আপনারা এটা দেখেন, এগুলো আপনি দেখতে পারেন আর কি। এগুলা যে কনভেনশনাল যে কাজ, অ্যাজ ইউজুয়াল যে কাজ, এটা হলো ম্যানেজার সাধারণত মেনটেন করে। আর বিয়ন্ড দ্য ম্যানেজার, ম্যানেজারের বাইরে গিয়ে যে কাজ, তার বাইরে গিয়ে দেখেন একটু ডিফারেন্ট থিং করতেছে বা একটু ব্যতিক্রম নিয়ে চিন্তা ভাবনা বা ব্যতিক্রম কোনো কিছু করার চেষ্টা করতেছে, উনি হচ্ছেন কি লিডার। আর লিডারের যে ক্যাপাবিলিটি, ওইটাকে আমরা লিডারশিপ হিসাবে কাউন্ট করতেছি। এইটা দেখেন এখানে খুব সুন্দরভাবে এখানে বলে দিছে যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আপনি যে এটা করবেন। সে লিডারের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, টিম মেম্বারের ক্যারেক্টারিস্টিক্স আপনাকে কনসিডারে নিয়ে আসতে হবে, অর্গানাইজেশনাল ক্যারেক্টারিস্টিক্স নিতে হবে। আপনি খুব ভালো লিডার, ভালো লিডারশিপ ক্যাপাবিলিটিস আপনার মধ্যে আছে, অর্গানাইজেশন আপনাকে সাপোর্ট করতেছে না, তাহলে আপনি কিন্তু আপনার লিডারের কোনো আর দাম থাকছে না বা ভ্যালু থাকতেছে না। ইনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এখানে আপনাকে হ্যাম্পার করতে পারে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা জাস্ট নাম দেখবো। এই গ্রাফটাতে যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এদিকে দেওয়া হয়েছে ডাইরেক্টিভ বিহেভিয়ার, মানে এদিকে হাই, এদিকে হচ্ছে লো, আর এদিকে সাপোর্টিভ বিহেভিয়ার। তাহলে আমরা কোনটাকে ভালো বলতেছি সব থেকে, বলেন তো? এদিকে হলো ডাইরেক্টিভ। হ্যাঁ, ডাইরেক্টিভ কে বলতেছি আমরা? না না আমরা এস সবচেয়ে বেশি বলতেছি তো মনে হচ্ছে S2K, হাই ডিরেক্টিভ S2K, রাইট। এন্ড এটাও হাই, এটাও হাই, আবার এদিকে এটাও হাই। হ্যাঁ, তাহলে দুইটাই যেহেতু হাই। শাহিন ভাই, আপনি ভালোই বডি বিল্ডার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দেখেন যে তাহলে এখানে হচ্ছে যে কোচিং, এটা কি বলা হচ্ছে? কোচিং, কোচিং এর কাজ কি? আপনাকে হাতে কলমে ধরে শিখাবে, মানে আপনাকে ডিরেক্টিভও করবে আবার সাপোর্টিভও করবে। তাহলে এই কোচিং যখন করবে তখন আপনার কাছ থেকে সব থেকে বেশি আউটপুটটা পাওয়া যাবে। আবার কেউ আছে দেখেন হাই সাপোর্টিভ, কিন্তু তাদের কোনো ই নাই, মানে কিছু ম্যানেজার আছে দেখবেন আপনাকে একদম শেখাতে শেখাতে জান প্রাণ দিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, তাহলে তাদের কাছ থেকে কিন্তু আপনি ভালো আউটপুট বা লং টার্মে আউটপুট পাবেন না। আর এখানে ডাইরেক্টিং আছে, যেমন যারা শুধু আপনাকে ধমকের পুত দিয়ে কাজ করে, হ্যাঁ, সবসময় ধমক দিয়ে কাজ করে নেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু সাপোর্ট করতে চায় না, মানে আপনার ভালো মন্দ এগুলা দেখতে চায় না। এরাও ডেঞ্জারাস। মানে সবসময় আপনাকে চিন্তা করতে হবে কোচিংটা হলো সব থেকে বেস্ট। কোচিং যদি আপনি মেনটেন করতে পারেন আপনার অর্গানাইজেশনে, তাহলে আপনি ভালো লিডার বা লিডারশিপ ক্যাপাবিলিটি শো করতে পারবেন। আপনার অর্গানাইজেশনও ডে বাই ডে
বিভিন্ন ধরনের স্টাইল আপনি ফলো করতে পারেন। এখানেও সেম, আমি বারবার নিয়ে আসছি, এখানেও যা আছে এখানেও তাই আছে। আপনারা একটু ওয়ান বাই ওয়ান দেখে নিন। আমরা এখানে একটু আপনাদেরকে বলি যে লেজি ফেয়ারি নাম দেখে আপনি বুঝতে পারতেছেন এই টাইপের লিডাররা কি করে, আপনার তার টিমের পুরো ছেড়ে দেয় যে তুমি বাবা গোল সেট করো, তুমি এটাকে মনিটর করো, রিভিউ করো, বছর শেষে আমাকে বললো যে তোমার প্রজেক্টের কি স্ট্যাটাস। এই টাইপের লিডার হলো এই লেজি ফেয়ারি, মানে যারা সব সময় টিমের পুরেই ডিপেন্ড করে, ওনার নিজের কোনো সে নাই বা নিজের কোনো কন্ট্রোল নাই। তো এই টাইপের লিডারশিপ দিয়ে কতদিন লং রানে আপনি কতদিন টিকতে পারবেন এটা আমরা সবাই ভালো জানি আর কি। আর ট্রানজেকশনাল দেখেন, ট্রানজেকশনাল মানে হলো কথা কথা আপনি ফোকাস অন গোল, ফিডব্যাক, অ্যাকমপ্লিশমেন্ট, মানে একটা এর মধ্যে, মানে আমরা বলি না সাসের মধ্যে চলে, একটা হচ্ছে যে ফ্রেমের মধ্যে দিয়ে তারা চলে। আপনি গোল সেট করে দিলেন, ওটার একটা ফিডব্যাক আসলো, অ্যাকমপ্লিশমেন্ট হলো, এভাবে মানে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু এখানে নাই আর কি ট্রানজেকশনাল। সার্ভেন্ট লিডারটা হলো কি যে আপনি আপনার যে অধীনস্থ এমপ্লয়ি গুলো আছে তাদের সাথে আপনি তাদেরকে ধরেন তাদেরকে শেখাবেন, তাদের কাছ থেকে নিবেন, কোলাবোরেশন করবেন, বিভিন্ন ধরনের আপনি তাদেরকে কোঅপারেট করবেন, তাদের কাছে নলেজ শেয়ার করবেন, তাদের কাছ থেকে আবার আপনি ফিডব্যাক নিবেন। এটাকে বলা হচ্ছে সার্ভেন্ট লিডার আর কি স্টাইল। ট্রান্সফরমেশনাল, ইম্পাওয়ার ফলোয়ার্স, মানে এই টাইপের লিডাররা কি করবে, আপনাকে ইম্পাওয়ার করবে থ্রো আইডিয়ালাইজ অ্যাট্রিবিউটস বিহেভিয়ার, বিভিন্নভাবে ইন্সপাইরেশনাল মোটিভেশন দিবে, ইনকারেজমেন্ট করবে। মানে এটা কিন্তু খুব মানে পাওয়ারফুল একটাই যদি আপনি মেনটেন করতে পারেন আর কি। এই ধরনের লিডার পাওয়া তো আবার মুশকিল সবসময়। লিডারশিপ স্টাইল আপনি নিলেন, লিডার নাই, তাহলে তো আবার হবে না। ক্যারিশমেটিক, এটা দেখেন এই এই যে ক্যারিশমেটিক লিডার কিন্তু সব সময় আপনি ইচ্ছা করলেই পাবেন না বা এটা নিতে পারবেন না। হ্যাঁ, যে আপনাকে তার ক্যারিশমেটিক যে ওয়ে গুলা আছে, দেখা গেলো আপনি বলতেছেন কাজ কাজ করতেছেন, ওই ক্যারিশমেটিক লিডার বললে কিন্তু কাজ করবে। হ্যাঁ, এরকম কিছুই হতে হবে, হাই এনার্জি আছে, এনথুসিয়াস্টিক আছে, সেলফ কনফিডেন্স, এই এই জিনিসগুলা তারা আপনাকে প্রোভাইড করবে এবং ওইটার কারণে আপনি কাজ করবেন। উনি বললেই সাথে সাথে আপনি কাজ করবেন। আর ইন্টারেকশনাল মানে হলো কম্বিনেশন অফ ট্রানজেকশনাল, ট্রান্সফরমেশনাল আর ক্যারিশমেটিক। এটা হচ্ছে যে মানে আমরা যদি বলি হাইব্রিড। এই ধরনের লিডারশিপ স্টাইল আছে। এই লিডারশিপ স্টাইল গুলা সম্পর্কে জাস্ট নলেজ রাখবেন। আপনাকে এক্সামে অনেক সময় এখান থেকে আসে যে কোন টাইপের এটা একটা সিনারিও দিয়ে দিল, সিচুয়েশনাল বেস কোশ্চেন, ওখান থেকে আপনাকে বলতে পারে যে তুমি বলো এটা কোন টাইপের বা কোন লিডারশিপ স্টাইল ফলো করতেছে, তখন আপনাকে এটা বলতে হবে। এবার দেখেন যে আপনি যে লিডারের এগেনস্টে আপনার তো অবশ্যই পার্সোনালিটি তো থাকতেই হবে। পার্সোনালিটির উপরে বেস করেই আপনি ম্যানেজার বলেন, লিডার বলেন, ইফেক্টিভ লিডার বলেন, আপনাকে কিন্তু হতে হবে। সেটা কি হতে পারে, এই পার্সনকে আপনাকে রিড করতে হবে কোন টাইপের পার্সন কি, যেমন অথেন্টিক, কার্টিয়াস, ক্রিয়েটিভ, কালচারাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, ম্যানেজারিয়াল, পলিটিক্যাল, সার্ভিস ওরিয়েন্টেড, সোশ্যাল, সিস্টেমিক। এই ধরনের অনেক পার্সনের যে ক্রাইটেরিয়া গুলা আছে, এইগুলা আপনাকে অবশ্যই রিড করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু আপনার টিমকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন না, টিমের কে কি ধরনের এটাকে আপনি জাজ করতে পারবেন না। ফলে কি হচ্ছে, টিমকে আপনি ওয়েল ড্রাইভেন করতে পারবেন না। তো এই পার্সোনালিটিটাও আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার টিমের, ইভেন আপনার নিজেরও, শুধুমাত্র টিমের না, আপনি নিজেও কোন টাইপের পার্সোনালিটি আপনি মেনটেন করতেছেন বা করা উচিত, এগুলো আপনাকে জাজ করতে হবে। আর এখানে আমরা দেখি পার্সোনালিটি মেন তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করতেছে। একটা হলো যে স্ট্রাকচার, মানে আপনি কিভাবে কাজ করবেন, কতটুকু নলেজ, কি ধরনের নলেজ দিয়ে আপনি কাজ করবেন। আর আরেকটা হলো যে রিলেশনশিপ, বা আপনি যদি ধরেন অন্যদের সাথে কোন রিলেশন মেনটেন করে বা কত কিভাবে এনগেজ হয়ে তাদের সাথে আপনি কাজ করতে পারবেন, এটার উপরে ডিপেন্ড করে পার্সোনালিটিকে আপনি জাজ করতে পারেন। এটা ছিল আমাদের এই প্রথম একটা এর এই সেশনটার মধ্যে যে কারোর কোনো যদি কোশ্চিন থাকে প্লিজ আপনারা একটু আস্ক করতে পারেন। ইমেজ করে দিই। কোশ্চেন ইয়াসিন ভাই, একটা জানার বিষয় ছিল, সেটা হচ্ছে এটা প্রজেক্টে তো আপনার প্রজেক্ট ম্যানেজার প্রজেক্টটাকে লিড করেন, এবং এখানে ফাংশনাল ম্যানেজার যারা, ওনাদের একটা ভেরি ইম্পর্টেন্ট রোল থাকে। ফাংশনাল ম্যানেজাররা যদি কোঅপারেশন না করে বা ঠিকমতো ওনাদের রোল প্লে না করে,
তাহলে তো প্রজেক্ট ফেল হওয়ার সম্ভাবনা থাকবে definitely। এক্স্যাক্টলি। তো এখানে ফাংশনাল ম্যানেজারকে আবার কেউ কিছু কিছু প্রজেক্টের মধ্যে আমরা শুনি যে প্রজেক্ট ম্যানেজারই সব, অ্যাকচুয়ালি কাজ করবে ফাংশনাল ম্যানেজার, কিন্তু দায়িত্বটা নিতে হয়, অ্যাকাউন্টেবল দিতে হয় প্রজেক্ট ম্যানেজারকে। তো এই যে এই বিষয়টাকে যে ম্যানেজ করা এফেক্টিভলি একটা প্রজেক্টে তুলে আনার জন্য ফাংশনাল ম্যানেজারকে রেসপন্সিবল করা থ্রু রেসিমেট্রিক্স বা আরো কিছু, এই বিষয়টা কি একটু বলবেন কিভাবে এটা এফেক্টিভলি ম্যানেজ করা যায়, মানে ফাংশনাল ম্যানেজারকেও রেসপন্সিবল করা যায়? হ্যাঁ, এটাই হলো যে আপনার লিডারশিপ স্টাইল আপনাকে ফলো করতে হবে। আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্স, আমরা পরবর্তীতে পড়বো ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, অনেকগুলো ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্রাইটেরিয়া আছে। তাহলে যেমন আপনি মার্কেটিং এর যে ফাংশনাল ম্যানেজার, তাকে যে যে ক্রাইটেরিয়ার উপর বেস করে বা যে স্কিলের উপরে বা যে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে আপনি রিড করে আপনি তাকে কোলাবোরেট করবেন বা আপনি তাকে আপনার সাথে এই প্রজেক্টে কানেক্টেড করবেন বা ইনগেজ করবেন। ফাইন্যান্সকে কিন্তু ওইভাবে হয়তো নাও করতে পারেন, তাহলে ফাইন্যান্স পিপুলের জন্য আবার আপনাকে অন্য ইমোশনাল ইন্টেলিজেন্স হয়তো এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা পুরোপুরি ক্রেডিবিলিটি হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের, যে আপনাকে রিড করতে হবে যে ফাংশনাল ম্যানেজার, যত ধরনের ফাংশনাল ম্যানেজার আছে, কে কোন স্টাইলে চলে, কে কোন ইমোশনাল ইন্টেলিজেন্সকে আপনার প্রাধান্য দেয়, তাকে সেইভাবে ম্যানেজ করতে হবে। বুঝতে পারছেন? কেউ দেখা গেল যে আপনি একটা রিপোর্ট পাঠাই দিলে রিপোর্টে সাইন করে দিবে কোনো ফাংশনাল ম্যানেজার আছে, অন্য ফাংশনাল ম্যানেজার বলবে না, আমি রিভিউ করব, রিভিউ করে তোমার একটা সাইন করবো। এই যে, তাহলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এই ফাংশনাল ম্যানেজারকে আমাকে যদি আমি রিপোর্টের প্রজেক্টের স্ট্যাটাস দিই, তাহলে কিন্তু সে ডাটা সহ দিতে হবে, রিভিউ না করে দিবে না। আবার কোনো ফাংশনাল ম্যানেজার রিপোর্টের উপরে সাইন করে দিবে। আবার কোনো ফাংশনাল ম্যানেজার আছে, না আমি প্রসেস দেখবো, দেখার পরে আমি আপনার এটাতে সাইন করব। এই যে আপনার প্রজেক্ট ম্যানেজারকে এই বিষয়গুলা আপনাকে ফাইন্ড আউট করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে, ওই যে লিডারশিপ আপনার স্টাইল দিয়ে বা লিডারশিপের মডেল দিয়ে, যেভাবে বলেন না কেন, আপনাকে ওই ব্যক্তিকে জাজ করতে হবে। জাজ করার পরে বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করে তার কাছ থেকে আপনাকে কাজটা আদায় করতে হবে। আপনার মেন লক্ষ্য থাকবে হলো প্রজেক্টকে সাকসিড করা, কোনো মানুষকে হ্যাপি করা না বা অন্য কাউকে আপনাকে করেন। আপনার টার্গেটই থাকবে প্রজেক্টকে হ্যাপি করা। আবার আপনাকে চিন্তা করতে হবে যে কারোর সাথে আপনি কনফ্লিক্টে যেতে পারবেন না। কনফ্লিক্টে গেলে কিন্তু সে কিন্তু ফাংশনাল ম্যানেজার মানে হচ্ছে যে অনেক বড় রোল প্লে করে আপনার অর্গানাইজেশনে, ও আপনার প্রজেক্টকে কিন্তু আহ, ই করে দিতে পারে, মানে পোস্টপোন করে দিতে পারে বা দেখা গেলো হোল্ড করে দিতে, তখন কিন্তু প্রজেক্ট ম্যানেজারই ব্যর্থতা এটা। অতএব এই ধরনের রেসপন্সিবিলিটি গুলা ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে আপনাকে মেনটেন করতে হবে। বুঝাতে পারছি আমি? জি, থ্যাংক ইউ। ওকে, আর কারোর কোনো কোশ্চিন আছে? না হলে আমরা পরের আরেকটা আমাদের স্লাইড আছে, ওইটাতে আমরা যাব। থ্যাংক ইউ। আমরা নেক্সট দিন আবার আপনাদের সাথে এটা নিয়ে আমরা কথা বলবো, রিক্যাপ করার চেষ্টা করব। আর এই সেশনের পরে আমরা একটু স্পিডি যাব, যেহেতু এটা আমাদের হচ্ছে ইনিশিয়াল সেশন, যে কারণে আমরা একটু আপনাদের সাথে আমরা সময় নিয়ে মুভ করার চেষ্টা করতেছি। আমি কি না, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? পাওয়া যায়। জি, ভিজিবল। জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, এইটা হলো কি, এটা খুব বেশি মনে রাখার দরকার না। এখন যে স্লাইডটা দেখাবো, এটা হচ্ছে পুরো বইয়েরটা কি আমি এখানে প্রথমে নিয়ে আসছি, জাস্ট শুধু টার্মিনোলজি গুলো আপনাদেরকে শোনানোর জন্য আর কি। হ্যাঁ, এই টার্মিনোলজি গুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন টাইপ লাগবে। বিভিন্ন যে প্রসেস আমরা এরিয়া বললাম বা প্রসেস গ্রুপ আমরা বললাম, ওই বিভিন্ন প্রসেস গ্রুপের মধ্যে লাগবে, ওগুলো আমরা একটু দেখবো। ডিসক্লেমার এটা দেখলাম। ডাটা নিয়ে কেউ একটু বলেন তো, আমরা সবাই আইটি পিপুল এখানে, আমরা ডাটা নিয়ে কেউ কথা বলেন, দেখি বলেন, ওয়ান বাই ওয়ান কেউ একজন বলেন ডাটা কি, কিভাবে পেতে পারি, কি হতে পারে। কেউ একজন বলেন যে ডাটার এটা কি, মনে করেন ডাটা আমি কিভাবে পেতে পারি। ডাটা কিভাবে পেতে পারি আমরা, বলেন। ডাটা পেতে পারি ইন্টারভিউর মাধ্যমে, কোশ্চেনারের মাধ্যমে, তারপর হচ্ছে কোশ্চেনারের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে, সফটওয়্যার থেকে, তারপরে জি হলো যে আমরা এভাবে। ডকুমেন্টস তাহলে থেকে। এই ডাটা যে নিলেন, এটাকে কি বলে? ডাটা যে আপনি কালেক্ট করলেন, এগুলোকে বলে ডাটা গ্যাদারিং টেকনিক। হ্যাঁ, যে আপনি ডাটা কিভাবে কালেক্ট করবেন, আপনি যেগুলো বললেন আমরা ওটা জানবো। আবার ইনিশিয়ালি আমরা জানলাম যে ডাটা কিভাবে কালেক্ট করতে হবে, এই প্রসেসটা কিন্তু আপনাকে জানতে হবে, তাই না? এই
টেকনিকটাকে বলা হচ্ছে ডাটা গ্যাদারিং টেকনিক। আপনি প্রথমে ডাটা গ্যাদার করলেন। আচ্ছা, ডাটা গ্যাদার করার পরের স্টেপটা কি হবে? ডাটা গ্যাদার করার পরের স্টেপটা হলো কি, এই ডাটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। ডাটাগুলোকে সিকুয়েন্সিয়ালি সাজানো। সাজানো বা না, আগে সাজাবেন না, কিন্তু আগে আপনি অ্যানালাইসিস করতেছেন, তাই না? আপনি অ্যানালাইসিস করতে হবে, তো অ্যানালাইসিস না করলে আপনি তো পাবেন না যে কি টাইপের ডাটা, কি করতে হবে, এই ডাটা দিয়ে কি রিপ্রেজেন্ট করবে, এই ধরনের বিভিন্ন অ্যানালাইসিস করতে হবে। এর পরের টেকনিকটা কি, এইবার রিপ্রেজেন্টেশন, যে এই ডাটাকে আপনি কিভাবে রিপ্রেজেন্টেশন করবেন। এই তিনটা জিনিস মনে রাখবেন প্রজেক্টে আমাদের, এই তিনটা জিনিস কিন্তু খুব মানে অত্যাবশ্যকীয়, যে ডাটা কিভাবে গ্যাদার করব, এই ডাটাকে কিভাবে আমরা অ্যানালাইসিস করব, এই ডাটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব। আপনি এই তিনটা যদি মনে রাখেন তাহলে দেখবেন যে অনেক কিছু এখানে আপনার জন্য ইজি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ডাটা গ্যাদারিং টেকনিক, ডাটা অ্যানালাইসিস টেকনিক, ডাটা রিপ্রেজেন্টেশন টেকনিক। এবার আবার বলতেছি কি, দেন ডিসিশন মেকিং টেকনিক, তারপরে কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল। এই 6th এডিশনে যত ধরনের এই টেকনিক গুলা ফলো করা হয়েছে, এগুলো আমরা জাস্ট ওয়ান বাই ওয়ান আপনাদেরকে একটু দেখালাম, যে আপনার এখানে মনে রাখার কোনো এখন প্রয়োজন নেই। আমরা এগুলো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রসেস গ্রুপে নলেজ এরিয়ার মধ্যে পড়বো। যেমন ডাটা গ্যাদারিং টুলস অ্যান্ড টেকনিক, এইগুলা কি, মানে এইভাবে আপনি ডাটা গ্যাদারিং করতে পারেন। একটা আছে বেঞ্চমার্কিং, জাস্ট নামগুলা শুনে রাখেন এগুলা কি, এটা বা আমরা পরবর্তীতে এটা নিয়ে ডিটেল জানবো। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যে এই বেঞ্চমার্কিংটা কোথায় ইউজ হতে পারে। এই যে স্কোপে ইউজ হয়েছে বলা যাচ্ছে, কোয়ালিটির ক্ষেত্রে ইউজ হয়েছে, আবার দেখেন স্টেক হোল্ডার ইউজ, কোথায় ইউজ হয়েছে এটা কিন্তু আপনার মনে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি আপনি মনে রাখতে পারবেন। এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে যদি এই ফিগারটা আপনি দেখেন তাহলে কিভাবে বুঝতে পারবেন যেটা কোথায় ইউজ। 5.2 দিয়ে কি বললো, মানে 5.2 তে স্কোপের মধ্যে বেঞ্চমার্কিং নিয়ে কথা আছে, এই আর কি। তার মানে এই টেকনিকটা স্কোপে ইউজ করা হয়েছে, কোয়ালিটিতে ইউজ করা হয়েছে, এবং ফার্দার স্টেক হোল্ডার ইউজ করা হয়েছে। এই বেঞ্চমার্কিং কি সেটা আমরা পরবর্তীতে জানবো, এখন আপনার কোনো মনে রাখার কোনো দরকার নাই। জাস্ট আপনি জানেন যে বেঞ্চমার্কিং একটা টেকনিক। এই টেকনিকটা কি, ডাটা গ্যাদারিং টেকনিক। ব্রেন স্টর্মিং আছে, ব্রেন স্টর্মিংটা কোথায় কোথায় ইউজ হচ্ছে ওখান থেকে আপনারা দেখতে পারবেন। ব্রেন স্টর্মিংটা কি আমরা পরবর্তীতে জানবো। এই যে চেক শিট, ওই যে একজন চেক লিস্ট বললেন, চেক শিট, চেক শিট কি এগুলো আমরা। ফোকাস গ্রুপ কি, ফোকাস গ্রুপের মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করতে পারি, ইন্টারভিউর মাধ্যমে করতে পারবো, মার্কেট রিসার্চের মাধ্যমে, কোশ্চিনারিয়ান সার্ভে দিয়ে, স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এর মাধ্যমে আমরা ডাটা গ্যাদার করতে পারি। তাহলে আমাদের ওইখানে চলে গেল কি, ডাটা গ্যাদারিং টেকনিক। তাহলে ডাটা গ্যাদারিং টেকনিক কি কি আছে, বেঞ্চমার্কিং, ব্রেন স্টর্মিং, চেক শিট, চেক লিস্ট, ফোকাস গ্রুপ, ইন্টারভিউ, মার্কেট রিসার্চ, কোশ্চিনারিয়ান সার্ভে, স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। এই প্রসেসগুলা মেনটেন করে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। সেটা মাস পিপুলের কাছ থেকে হতে পারে, ইন্ডিভিজুয়াল পিপুলের কাছ থেকে হতে পারে, অর্গানাইজেশনের কাছ থেকে হতে পারে, ইন্ডাস্ট্রির কাছ থেকে হতে পারে। এভাবে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। তাহলে এইগুলাকে বলা হচ্ছে ডাটা গ্যাদারিং টুলস অ্যান্ড টেকনিক। এবার দেখেন আমরা যাব কোথায়, এবার ডাটা অ্যানালাইসিস টেকনিক, টুলস অ্যান্ড টেকনিক কি কি আছে এখানে বলা হচ্ছে। যেমন দেখেন অল্টারনেটিভ অ্যানালাইসিস, মানে আমরা পরবর্তীতে জানবো যে আপনি যে যা কিছুই চিন্তা করেন না কেন সবসময় চিন্তা করে রাখতে হবে এর অল্টারনেটিভ কি হবে। এটাকে বলা হচ্ছে, আপনি কন্টিনজেন্সি প্ল্যান বলতে পারেন বা ব্যাকআপ প্ল্যান বলতে পারেন, যে ওগুলো যদি আপনি না করে রাখেন তাহলে আজকে যে একটা প্রবলেমে পড়লেন আপনি কিভাবে এখান থেকে বের হয়ে আসবেন। হ্যাঁ? এরকম অল্টারনেটিভ অ্যানালাইসিস গুলো আমরা দেখবো। অ্যাসেসমেন্ট অফ দ্য রিস্ক প্যারামিটার্স, আমরা রিস্কের অ্যাসেস করব। অ্যাজাম্পশন অ্যান্ড কনস্ট্যান্ট অ্যানালাইসিস, আমরা অ্যাজাম্পশন সম্পর্কে জানবো, কনস্ট্যান্ট কি এগুলো জানবো আপনাদের। কস্ট অফ কোয়ালিটি কি এটা জানবো, এটা মেনলি এই এই কস্টেই ইউজ হয় বেশি, এখানে কিছুটা ইউজ হচ্ছে কস্ট অফ কোয়ালিটি। কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আপনি যে কস্ট করলেন এর সাথে বেনিফিট অ্যানালাইসিস করবেন, লাভ হলো না ক্ষতি হলো। ডিসিশন ট্রি অ্যানালাইসিস, আপনি আমাদের এই যে রিস্কের ক্ষেত্রে ডিসিশন ট্রি অ্যানালাইসিস ইউজ করা, ওইখানে গিয়ে আমরা দেখবো এটা কি। ডকুমেন্ট অ্যানালাইসিস, আপনার যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে, এই ওপিএ বলেন, ইএফএ বলেন, এই ডকুমেন্ট অ্যানালাইসিস গুলাকে আপনি এই ডকুমেন্ট গুলাকে অ্যানালাইসিস করবেন, এটা একটা হতে। আর্ন ভ্যালু অ্যানালাইসিস, আমি একটা কাজ করলাম, কাজের কাছ থেকে আমি কি পরিমাণ আর্ন করতে পারলাম, মানে কি পরিমাণ শেষ করলাম, এই ধরনের যে ডাটাগুলো ওইখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম আছে, তারপরে ইটারেশন বার্ন ডাউন চার্টস, মানে আপনি কতগুলা কাজ এখনো বাকি আছে, পেন্ডিং আছে, এগুলো দেখতে হবে। মেক অর বাই অ্যানালাইসিস, এই মেক অর বাই অ্যানালাইসিসটা নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ করলাম, কেউ বলতে পারবেন এটা কি?
মেক অর বাই অ্যানালাইসিস কি পদ্ধতিতে করা হয়? পে ব্যাক পিরিয়ড। আমরা প্রথমে আমাদের গতকালের যে সেশন ছিল ওইখানে এই যে মেক অর বাই, আপনি কি তৈরি করবেন না আপনি বাইরে থেকে আউটসোর্স করবেন, এটাই পে ব্যাক পিরিয়ডের মাধ্যম দিয়ে আপনি করতে পারবেন। পারফরমেন্স রিভিউ, আপনি পারফরমেন্স রিভিউ করতে পারেন। প্রসেস অ্যানালাইসিস, প্রপোজাল ইভালুয়েশন। হ্যাঁ, এখানে যে সবগুলাই যে লাগে এমন না। হ্যাঁ, আবার আপনারা ভয় পেয়ে যান না যে ভাই এত কিছু অ্যানালাইসিস, এত কিছু টেকনিক, আমাদেরকে সব কিছু জানতে হবে। এগুলো আমরা গল্পে গল্পে শিখে ফেলবো, ঠিক আছে? কোনো ভয়ের কোনো কারণ নেই। এই ধরনের ডাটা অ্যানালাইসিস টেকনিক গুলা ইউজ করা হয়। মানে তাহলে কি হচ্ছে, ডাটা আপনি পাইলেন, ওই ডাটাকে নিয়ে আপনি এখন অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য এক এক ক্ষেত্রে এক এক ধরনের টুলস ইউজ করা হয়। কস্টের ক্ষেত্রে এটা, রিস্কের ক্ষেত্রে এটা, রিসোর্সের ক্ষেত্রে এটা, স্কোপের ক্ষেত্রে এটা। আপনি এই অ্যানালাইসিস টেকনিক গুলা ইউজ করে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আরো আছে রিগ্রেশন অ্যানালাইসিস, রিজার্ভ অ্যানালাইসিস, রিস্ক ডাটা কোয়ালিটি অ্যাসেসমেন্ট, রিস্ক প্রবাবিলিটি, রুট কজ অ্যানালাইসিস, সেন্সিটিভিটি অ্যানালাইসিস, সিমুলেশন, স্টেক হোল্ডার অ্যানালাইসিস, সোয়াট অ্যানালাইসিস, সোয়াট নিয়ে আমরা সবাই জানি, টেকনিক্যাল পারফরমেন্স অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, এমন ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, ভেরিয়েন্স অ্যানালাইসিস মানে কতটুকু ভেরি করতেছে, হোয়াট ইফ অ্যানালাইসিস, যদি এই হয় তাহলে আমি কি করবো, এরকম অ্যানালাইসিস গুলা করা হয়। এইগুলো হচ্ছে ডাটা অ্যানালাইসিস টুলস অ্যান্ড টেকনিক। এগুলা পরবর্তীতে আমরা বিভিন্ন চ্যাপ্টারে এগুলা নিয়ে বিশদ আলোচনা করব। এবার বলতেছে দেখেন ডাটা রিপ্রেজেন্টেশন টেকনিক। আপনি ডাটা গ্যাদার করলেন একটা কিছু টেকনিকের মাধ্যম দিয়ে, তারপরে হচ্ছে যে অ্যানালাইসিস করলেন কিছু টেকনিক দিয়ে, আবার ডাটা রিপ্রেজেন্ট করলেন হচ্ছে যে আরেকটা টেকনিক দিয়ে। তাহলে এটা আবার এমন কি হতে পারে যে সব টেকনিকে একটা অর্গানাইজেশন ইউজ করে? কেউ কি বলতে পারবেন যে এরকম কি হওয়ার চান্স থাকে? এরকম কখনোই হবে না। টেইলরিং বলে এটা। হ্যাঁ, আপনি যে ডাটা গ্যাদার করবেন সবসময় যে অন্যরা যে টেকনিক গুলা ইউজ করছে সব টেকনিকই যে আপনার অর্গানাইজেশনে আপনি অ্যাপ্লাই করবেন, নট লাইক দ্যাট। হ্যাঁ, আপনাকে আপনার যেটা পছন্দ, আপনার যে বিজনেসের নেচার, এখানে কোন টেকনিকটা ফলো করলে আমি ডাটা গ্যাদার করতে পারবো, কোন টেকনিকটা দিয়ে আমি ডাটা অ্যানালাইসিস করতে পারবো ভালো, আমার যে ডাটা আছে সেই ডাটা, কোন টেকনিক দিয়ে আমি ডাটা রিপ্রেজেন্ট করবো, এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করতে পারে। এটাকে বলা হচ্ছে টেইলরিং। টেইলরিং করতে পারবেন আপনি, মানে আপনি আপনার মতো করে টেকনিক, টুলস এন্ড টেকনিক ইউজ করতে পারবেন। তাহলে ডাটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখেন অ্যাফিনিটি ডায়াগ্রাম মানে সাজানো, কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম, আপনি এই কজের কারণে এই ইফেক্ট হচ্ছে ওগুলো আপনি বের করতে পারবেন। কন্ট্রোল চার্ট, এই যে আমরা কন্ট্রোল চার্ট নিয়ে অনেকেই জানি, কোয়ালিটির ক্ষেত্রে ইউজ হয়। ফ্লো চার্ট সম্পর্কে আমরা সবাই জানি। হায়ারার্কিক্যাল চার্ট ইউজ হয় রিসোর্সের ক্ষেত্রে, হায়ারার্কিক্যাল, যেমন আপনার এমডির পরে ডিএমডির পরে এইভাবে একদম এন্ড ইউজার পর্যন্ত চলে যাচ্ছেন। হিস্টোগ্রাম আছে, বার অনুযায়ী হবে। লজিক্যাল ডাটা মডেল, তারপরে হচ্ছে যে ম্যাট্রিক্স ডায়াগ্রাম, ম্যাট্রিক বেস চার্ট, মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিংটা একটু ইম্পর্টেন্ট, সেটা হলো কি যে আপনি ডাটা পাচ্ছেন, ওই ডাটাটা রিপ্রেজেন্ট করবেন। এভাবে করতে করতে আপনি দেখবেন যে কোন সেকশনটা বড় হচ্ছে। হ্যাঁ, ওগুলো আমরা ওই মাইন্ড ম্যাপিং এর সময় দেখি। প্রবাবিলিটি ইম্প্যাক্ট, স্ক্যাটার ডায়াগ্রাম, স্টেক হোল্ডার এনগেজমেন্ট ম্যাট্রিক্স, এটা ইম্পর্টেন্ট, আমরা পরবর্তীতে দেখবো। স্টেক হোল্ডার ম্যাপিং, রিপ্রেজেন্টেশন, টেক্সট ওরিয়েন্টেড ফরম্যাট, এগুলো আমরা পরবর্তীতে ওয়ান বাই, এগুলা কি টেকনিক? ডাটা রিপ্রেজেন্টেশন টেকনিক। এই যে এই জিনিসগুলো আমরা পরবর্তীতে ওয়ান বাই ওয়ান দেখব। ডিসিশন মেকিং টুলস এন্ড টেকনিক্স, এবার বলতেছে যে ডিসিশন মেকিং টুলস এন্ড টেকনিক্স কি কি? মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং আর ভোটিং। মানে আপনাকে কোন একটা ডিসিশন নিতে হবে, যেমন আপনি কিভাবে একটা কমিটি করবেন, এই যে একটা ডিসিশন নিতে হবে। হ্যাঁ, আপনি এখন ট্যুর করবেন, আপনি মালয়েশিয়া যাবেন না আপনি সিঙ্গাপুর যাবেন না থাইল্যান্ড যাবেন, আপনাকে এখন এই মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোনটা আমার জন্য সুইটেবল হয়। সেটা প্রাইসের দিক দিয়ে হতে পারে, আপনার ট্রাভেল করার দিক দিয়ে হতে পারে, বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে আপনি এই ট্যুর প্ল্যানটাকে সাজাবেন যে কোথায় যাবেন। এটাকে বলা হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন। কমিউনিকেশন স্কিল হতে পারে ফিডব্যাক, প্রেজেন্টেশন, এইগুলা দিয়ে আপনি কমিউনিকেশন স্কিল করলেন। এরপরে বলা হচ্ছে কি দেখেন ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল টুলস এন্ড টেকনিক। এই যে এই জিনিসগুলো আপনার একটা প্রজেক্ট ম্যানেজারে, আমি যেটা বললাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাদেরকে বললাম, দেখেন এইখানে আছে। ইন্টারপার্সোনাল স্কিলটা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট ম্যানেজারের জন্য। যে যত প্রজেক্ট ম্যানেজার যত বেশি এই ইন্টারপার্সোনাল স্কিল আয়ত্তে আনতে পারবে, উনি তার টিমকে তত মানে অর্গানাইজড ওয়েতে কন্ট্রোল করতে পারবে বা পরিচালনা করতে পারবে। যত বেশি এগুলো আপনি নিজের মধ্যে নিতে পারবেন, যে প্রজেক্ট ম্যানেজার নিতে পারবে, উনি তত বেশি কন্ট্রোল করতে পারবেন। অ্যাক্টিভ লিসেনিং,
এটার একটা টেকনিক আপনাকে জানতে হবে। কমিউনিকেশন স্টাইল অ্যাসেসমেন্ট, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আমরা সবসময় জানি যে এটা হতে পজিটিভ নেগেটিভ দুই ধরনের কনফ্লিক্টই থাকতে পারে, এটা আপনাকে রিজলভ করতে হবে। কালচার অ্যাওয়ারনেস, ডিসিশন মেকিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা খুব গুরুত্বপূর্ণ। ফ্যাসিলিটেশন, অবশ্যই ফ্যাসিলিটেশন থাকতে হবে, আদারওয়াইজ আপনি ডিসিশনে পৌঁছাতে পারবেন না। ইনফ্লুয়েন্স করার ক্যাপাবিলিটি থাকতে হবে, না হলে সবসময় সাপোর্টিং হয়ে যাবেন। লিডারশিপ ক্যাপাবিলিটি আপনাকে গেইন করতে হবে। মিটিং ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে। এটা এখনকার আমাদের এই অনলাইন যুগে এখন দেখেন যে মিটিং কত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। টিমস মিটিং বলেন বা জুম মিটিং বলেন, এগুলা নিয়ে আপনাকে প্রত্যেকটা মিটিং এর মিটিং মিনিটস আবার আপনাকে জানতে হবে। মোটিভেশন করার ক্যাপাবিলিটি আপনাকে থাকতে হবে। আপনি যদি পিপুলকে মোটিভেট করতে না পারেন, তাহলে প্রজেক্টকে আপনি মানে স্পিড আপ করতে পারবেন না। নেগোসিয়েশন স্কিল আপনাকে আর্ন করতে হবে। নেটওয়ার্কিং করতে হবে, মানে আপনার বিভিন্ন টিমের সাথে, বিভিন্ন স্পেয়ারের সাথে বা স্টেক হোল্ডারদের সাথে নেটওয়ার্কিং যত বাড়াবেন, যেমন আমরা আমাদের আইটিএলসির মাধ্যমে মেন লক্ষ্যই হচ্ছে যে আমাদের নেটওয়ার্কিংটাকে কিভাবে আমরা আরো বেশি এক্সপান্ড করতে পারি আমাদের আইটি লিডারদের। নমিনাল গ্রুপ টেকনিক আমরা এটা জানবো, ব্রেন স্টর্মিং এর ক্ষেত্রে ইউজ হয়। অবজারভেশন, কনভারসেশন আমরা জানবো। পলিটিক্যাল অ্যাওয়ারনেস, এটাও খুব গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল অ্যাওয়ারনেস মানে কার পাওয়ার কেমন। ওই যে আপনি যখন বললেন যে কোন ফাংশনাল ম্যানেজারকে আমি কিভাবে মোটিভেট করব বা কিভাবে তাকে আয়ত্তে নিয়ে আসবো, এটা এই পলিটিক্যাল অ্যাওয়ারনেস দিয়ে কিন্তু আপনাকে বের করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন। টিম বিল্ডিং একটা আছে, আমরা জানি সবাই যে টিমকে কিভাবে আমরা আমাদের গোল টু ডিরেকশন, মানে আমরা ডিরেকশনের দিকে, গোলের দিকে তাদেরকে কিভাবে নিয়ে যাব, এই ডিরেকশনটা বা গোলটাকে আমাদের এই টিম বিল্ডিং এর মাধ্যমে দিয়ে নিয়ে আসতে হবে। এই যে ইন্টারপার্সোনাল স্কিল গুলো আমরা ভালোভাবে জানবো, এগুলো থেকে অনেক কোশ্চেন আসে আর কি পরীক্ষায়। এরপরে দেখেন আরো অনেক টেকনিক আছে, যে অ্যাডভার্টাইজিং, অ্যাজাইল প্রসেস, অ্যানালগাস এস্টিমেটিং, অডিট, এরকম আমরা অনেকগুলা আমরা জাস্ট আছে, আপনারা ওয়ান বাই ওয়ান একটু দেখে নিয়েন। এতগুলা টেকনিক আমাদের মাথার মধ্যে গেলে এমনি মনে হবে যে এত কিছু, মানে কিন্তু আমরা ডে বাই ডে যখন পড়বো, দিন শেষে গিয়ে দেখবেন যে সবগুলা সম্পর্কে এখন আপনি বলতে পারতেছেন, পরির হওয়ার কোনো কিছু নাই। এরপরে এই যে আরো অনেক আছে, ডিকম্পোজিশন, ডিপেন্ডেন্সি, ফাইন্যান্সিং, হিস্টোরিক্যাল ইনফরমেশন, গ্রাউন্ড রুলস আছে, ইন্সপেকশন, নলেজ টেস্টিং, মিটিং, এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে বলবো। মানে এগুলো আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করছি একটু কারণে যে এই স্কিল গুলা, এই নলেজ গুলা, এই টেকনিক গুলাই আমরা আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে সবসময় ইউজ করবো আর কি। আচ্ছা, এখান থেকে আমরা বের হয়ে যাই। একটু দেখেন, আর 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে আমরা এটা ইনশাল্লাহ শেষ করবো। আমাদের অনেকেরই কোশ্চিন থাকে যে একটা অর্গানাইজেশনে যেমন কোন মেথোডোলজির উপরে বেস করে আপনি প্রজেক্ট গুলা কন্টিনিউ করবেন। আপনি কি প্রেডিক্টিভ, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাজাইল, এই 4টা প্রসেস এখন মাধ্যমে আছে। আপনি দেখেন যে প্রেডিক্টিভটা কোনটা। প্রেডিক্টিভ হচ্ছে রিকোয়ারমেন্ট আপনার ফিক্স, মানে কি আপনাকে একবারে রিকোয়ারমেন্ট বলে দিতে হবে, সরি, একবারে ফিক্স রিকোয়ারমেন্ট। আপনাকে প্রথমেই রিকোয়ারমেন্ট কালেক্ট করে নিতে হবে, তারপরে বাউন্ডারি সেট করতে হবে। ওই বাউন্ডারি সেট করার পরে আপনাকে এখন টাস্কে রূপান্তর করতে হবে, তারপরে আপনাকে ওয়ান বাই ওয়ান কাজ করতে হবে। পরবর্তীতে যদি রিকোয়ারমেন্ট আবার দেয়, তাহলে কিন্তু আপনার প্রজেক্টের ডেট, টাইম, কস্টিং সবই চেঞ্জ হয়ে যাবে। অতএব আপনাকে প্রেডিক্টিভের ক্ষেত্রে কি, রিকোয়ারমেন্ট হচ্ছে ফিক্সড, মানে আপনাকে একবারে সাবমিট করতে হবে। অ্যাক্টিভিটিস গুলা কি, পারফর্ম ওয়ান্স, একবারে করা হয় এবং দিন শেষে একবারে প্রজেক্টকে সাবমিশন করা হয়। এরকম না যে যেমন মেট্রো রেল প্রজেক্ট যদি আপনি ধরেন, এটা কি এমন হয়েছে যে মিরপুরের ধরেন উত্তরায় একটা স্টেশন করছে, পরের 3টা স্টেশন করছে, মেট্রো চালু করে দিচ্ছে, এটা কিন্তু হয় নাই। মেট্রোকে চালু করতেছে ধরেন 2টা ফেজে, আপনাকে আগে পুরো আগারগা পর্যন্ত পুরাটা কমপ্লিট করতে হয়েছে, তারপরে ডেলিভারি দিতে হচ্ছে। এরকম ওয়ান্স আপনি কমপ্লিট করার পরে ডেলিভারি দিতে পারবেন, এটাকে বলা হচ্ছে যে পারফর্মড ওয়ান্স। এবং ইন্টার প্রজেক্ট একবারে ডেলিভারি, এই যে সিঙ্গেল ডেলিভারি দিবেন, ইন্টার প্রজেক্ট কাজ করার পরে ডেলিভারি দিবেন, ওই এক স্টেশন করে করে ডেলিভারি দিতে পারবেন। গোল হচ্ছে কি ম্যানেজ কস্ট, আপনি কস্ট ম্যানেজ করতে পারতেছেন এখান থেকে আর কি। যে এরপরে বলা হচ্ছে কি প্রেডিক্টিভের এই ইনফরমেশন গুলো আপনারা জানবেন। এইদিকে যদি এত কিছু মনে নাও থাকে, তাহলে আপনাকে শুধু জানতে হবে যে এর রিকোয়ারমেন্ট ফিক্স, এবং আপনাকে কস্ট কিন্তু এই রিকোয়ারমেন্টের উপরে বেস করে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কস্ট কিন্তু ভ্যারি করবে। আচ্ছা, এবার আমরা যাই ইটারেটিভ। ইটারেটিভ আর একটা টেকনিকের নাম। ইটারেটিভের ক্ষেত্রে বা অন্য 3টার ক্ষেত্রে দেখেন ডাইনামিক, যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে
আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, এবং এই রিকোয়ারমেন্ট অ্যাকসেপ্ট করার মানসিকতা আপনার থাকতে হবে, না হলে আপনি এই তিনটা মেথোডোলজি নিয়ে কাজ করতে পারবেন না। আপনার মাইন্ডসেট চেঞ্জ মাইন্ডসেট থাকতে হবে আর কি। তাহলে তাদের রিকোয়ারমেন্টস হলো ডাইনামিক। ডাইনামিক মানে কি, যে কোনো সময় চেঞ্জ হবে। আপনি দেখা গেলো প্রজেক্ট একদম ডেলিভারি দেওয়ার মুহূর্তে গিয়ে আপনার কাস্টমার বলতে পারে যে এইটা আমার পাই নাই, এটা আমার এখানে যেহেতু এই প্রোডাক্টের মধ্যে না, আপনাকে আবার এটা নিয়ে কাজ করতে হবে। তার মানে যে কোনো সময় রিকোয়ারমেন্ট আসতে পারে, যে কোনো সময় রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে। এখানে কি বলা হচ্ছে ইটারেটিভ, মানে কি যে আমরা বলি না যে ইটারেটিভ প্রসেস, মানে আপনাকে বারবার করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা কারেক্ট না হবে। কারেক্ট না হওয়া পর্যন্ত আপনাকে করতে থাকতে হবে, করতে থাকতে হবে। ওই যে এটাকে বলা হচ্ছে ইটারেটিভ। এটাও সিঙ্গেল ডেলিভারি, এটাকেও সিঙ্গেল ডেলিভারি বলা হচ্ছে। আর একটা হলো কি যে কারেক্টনেস অফ সলিউশন। এটা হলো আপনার যে যেহেতু বারবার এটাকে করা হচ্ছে, বারবার করার কারণে কি এটা খুব মানে মানে খুবই কারেক্ট হয় আর কি, একদম প্রিসাইজলি হয়। এটাকে বলা হচ্ছে ইটারেটিভ। ইনক্রিমেন্টাল, ইনক্রিমেন্টাল ডাইনামিক পারফর্মড ওয়ান্স ফর এ গিভেন ইনক্রিমেন্ট, মানে আপনাকে ইনক্রিমেন্টালি করতে হবে। ইনক্রিমেন্টাল জন্য বেস্ট উদাহরণ হলো একটা ওয়েবসাইট জেনারেশন। আপনি মনে করেন যে আপনার ওয়েবসাইটে একটা, আপনার কোম্পানির জন্য একটা ওয়েবসাইট বানাবেন, তার 50 পেজ থাকবে। 50 পেজ কিন্তু আমরা একবারে অনেক সময় রেডি করি। আমরা বলি যে আমার ফ্রন্ট এন্ড এবং 2-3টা মেন পেজ দিয়ে দেন, তারপরে 1 বাই 1 আপনি আমার একটা একটা করে পেজ আপনি রেডি করবেন, আমার লাইভে দিবেন। এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল আর কি। এটাকে স্পিড, এই ইনক্রিমেন্টাল ওয়েতে আপনি স্পিডি কাজ করতে পারবেন, স্পিডি লাইভে যেতে পারবেন, স্পিডি কাস্টমারকে আপনি ডেলিভারি দিতে পারবেন, এবং স্মল স্মল স্কেলে এটা ডেলিভারি দিতে পারবেন। অ্যাজাইল, অ্যাজাইল নিয়ে আমাদের আমরা জানি, অ্যাজাইল হচ্ছে কি, অ্যাজাইল নিয়ে আমার 2-3টা ক্লাস আছে। আপনি দেখুন মোর দেন 50% কোশ্চেন অ্যাজাইলের করে থাকে, ওই সময় আমরা জানবো। রিকোয়ারমেন্ট কি, ডাইনামিক, রিপিটেড আনটিল কারেক্ট। এটাও এরকম, যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, কারণ এটা আমাদের দিন শেষে রিভিউ করা হয় কাস্টমারের দ্বারা। কাস্টমার ওইখানে চেক করে দেখবে তার যে রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে কিনা। ফুলফিল না হলেও আপনার এটা অ্যাকসেপ্ট করবে না। তার মানে কি, আপনাকে যতক্ষণ পর্যন্ত এটা কারেক্ট না হবে, আপনাকে রিপিটেড আকারে করতেই থাকতে হবে। এটা ফ্রিকোয়েন্ট আপনি ডেলিভারি, ছোট ছোট আকারে ডেলিভারি দিতে পারবেন। আর কাস্টমার ভ্যালু ভায়া ফ্রিকোয়েন্ট ডেলিভারি দেন ফিডব্যাক, এটা খুব ভালো কাস্টমার ভ্যালু দেয়। কারণ কি, যে কাস্টমার এই প্রসেসের সাথে ইনভলভ এবং সেটা রিভিউ করে দেখে, দেখার পরে আপনাকে ফাইনালি সে অ্যাকসেপ্টেন্স করে। এজন্য এটার ভ্যালুটা খুব দ্রুত পাওয়া যায় আর কি, যে হ্যাঁ এটা খুব ভালো। আর এই প্রেডিক্টিভের ক্ষেত্রে কি হয়, আপনি সাবমিট করবেন, এরপর অপারেশন টিম এটা কিনে দেখবে, তারপরে বিভিন্ন ধরনের প্রবলেম ফাইন্ড আউট করবে, তারপর আপনাকে দিবে, এরকম। এই হচ্ছে আমাদের যে অ্যাপ্রোচ গুলো আছে, প্রেডিক্টিভ, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাজাইল। কিসের কোন কোন ক্যারেক্টারিস্টিকের উপরে বেস করে হয়, এগুলো আমরা দেখলাম। হ্যাঁ, এবার যদি আমরা এই গ্রাফটার দিকে খেয়াল করি, দেখেন ডিগ্রি অফ চেঞ্জ, মানে আপনি প্রজেক্টে চেঞ্জ করবেন, মানে যে কোনো সময় চেঞ্জ করবেন। আর এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ ডেলিভারি, আপনি ডেলিভারি দিবেন, মানে এখানকার এটাই ইজি বোঝার জন্য আপনাদেরকে এইভাবে দেওয়া হয়েছে, এদিকে লো, এদিকে হাই। তাহলে দেখেন, আপনার যদি এই পজিশনটা কি, আমার দুইটাই লো, তাই না? আমার কি হচ্ছে, চেঞ্জও লো, আবার হচ্ছে আমার ডেলিভারিও লো। তার মানে এই দুইটা, এইটা প্রেডিক্টিভ। প্রেডিক্টিভ হচ্ছে কি, আপনার আপনি ডেলিভারি দিবেন সিঙ্গেল, আবার চেঞ্জ করতে দিবেন না, কারণ প্রথমে আপনি এটা ডাটা কালেক্ট করে নেবেন, রিকোয়ারমেন্ট কালেক্ট করে নেবেন। অ্যাজাইলের ক্ষেত্রে কি বললাম আমি, যে একদম 11th আওয়ারে গিয়েও আপনাকে চেঞ্জ করা লাগতে পারে, কাস্টমার বললাম আর রিকোয়ারমেন্ট সাবমিট করেন। তার মানে এটার হচ্ছে যে চেঞ্জও হাই, আবার আপনার ফ্রিকোয়েন্সি অফ ডেলিভারিও হয়, মানে মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে আপনাকে ডেলিভারি দিতে হয়। তাহলে অ্যাজাইলের ক্ষেত্রে হলো এই পদ্ধতি, যে আপনি অধিক বেশি চেঞ্জ করতে হবে, আবার এখানে বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ ডেলিভারি মাল্টিপল টাইম দিতে হবে। আর ইনক্রিমেন্টালে দেখেন, এখানে ডেলিভারি মাল্টিপল টাইম আপনি দিবেন, মানে ফ্রিকোয়েন্সি অফ ডেলিভারি, কিন্তু চেঞ্জটা আবার লো, মানে খুব কম কম চেঞ্জ করতে হবে। আর ইটারেটিভ এর ক্ষেত্রে বলা হচ্ছে আপনি চেঞ্জ করবেন, বাট ইনক্রিমেন্টাল হবেন, আপনাকে একবারই সাবমিট করতে হবে। আপনি কেউ যদি মনে করেন যে এই গ্রাফটা বুঝতে পারেন এইটা, তাহলে কিন্তু এই যে এদিকে থিওরি গুলার আপনাকে পড়তে হবে না। এটা আপনাদেরকে একটু কেয়ারফুললি দেখতে হবে, বা তাহলে আপনারা দেখবেন যে এটা মনে রাখতে পারবেন।
এবার আমরা দেখি যে বিভিন্ন টাইপের যে আছে, কোন অর্গানাইজেশন সরাসরি দেখেন প্রেডিক্টিভ লাইফ সাইকেল কি অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট, ডেলিভার, একদম ফরম্যাটেড। এখানে কোনো নাই, আপনি অ্যানালাইজ করবেন, ডিজাইন করবেন, বিল্ড করবেন, টেস্ট করবেন, ডেলিভারি করবেন, এখানে আর কোনো কিছু নাই। এটার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখেন, এখানে অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড বারবার করবে, ইটারেটিভ আর কি, অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট, অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট। হ্যাঁ, এটাও দেখেন তাই, এই যে আপনার অ্যানালাইজ করছে, অ্যানালাইজ, ডিজাইন, যদি এটা কারেকশন না হয় তাহলে আবার করবে, বিল্ড, টেস্ট, যদি মনে করেন পারফেক্ট না হয় তাহলে আবার সে রিফাইন করবে। এভাবে বারবার করার কারণে এটাকে ইটারেটিভ লাইফ সাইকেল। এটা কি দেখেন যে এমন একটা অর্গানাইজেশন থাকতে পারে যে অর্গানাইজেশনে 50% অ্যাজাইল ফলো করে, 50% প্রেডিক্টিভ ফলো করে, তাহলে তারা এই অ্যাপ্রোচে কাজ করে। হয়তো দেখা গেল যে একটা টিম অ্যাজাইলের করে কাজ করতেছে আর একটা টিম প্রেডিক্টিভ নিয়ে কাজ করতেছে, এরকম অর্গানাইজেশনও কিন্তু আছে। আবার এটাকে বলা হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্ট ফলোড বাই প্রেডিক্টিভ রোল আউট। মেনলি তারা অ্যাজাইল করে, সাথে সাথে আপনার প্রেডিক্টিভকে নিয়েও কাজ করে তারা, তাদের যেখানে যেখানে প্রেডিক্টিভ কাজ। আর এটা কি বলেছে কম্বাইন, এখানে প্যারালালি চলে, অ্যাজাইলও ওই অর্গানাইজেশনে চলতেছে, আবার প্রেডিক্টিভও চলতেছে, ওয়ান বাই ওয়ান প্যারালালি, অ্যাজাইল এবং প্রেডিক্টিভ দুইটাই ওই অর্গানাইজেশনে কন্টিনিউয়াস। এটাতে দেখেন বেশি কোনটা, প্রেডিক্টিভ হচ্ছে বেশি এই অর্গানাইজেশনে, তারা প্রেডিক্টিভ নিয়ে কাজ করে, কিন্তু স্মল স্কেলে আবার দেখেন অ্যাজাইল নিয়ে কাজ করতেছে, স্মল স্কেল অ্যাজাইল নিয়ে কাজ। এটা আবার দেখেন বিপরীত, এটা মেনলি অ্যাজাইল রিলেটেড প্রতিষ্ঠান, কিন্তু তার ওইখানে প্রেডিক্টিভ টাইপেরও কিছু কাজ হয়। এটা হলো যে আপনার লাইফ সাইকেল গুলা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, যে কোন টাইপের অ্যাপ্রোচ নিয়ে তারা কাজ করবে আর কি। এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে অর্গানাইজেশনের বিজনেস প্যাটার্ন, বিজনেস নেচারের উপরে বেস করে। এই ছিল আমাদের আজকের সেশন। এখন একটু আপনারা 11টা যদিও বেজে গেছে, যদি কারো কোনো কোশ্চিন থাকে প্লিজ আপনারা রেজ করতে পারেন। হ্যালো, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ শিওর, প্লিজ। আচ্ছা, আমি একটা অর্গানাইজেশনে দেখলাম রিসেন্টলি, ওরা মনে করেন একটা ইআরপি প্রজেক্টের মধ্যে মনে করেন এইচআর আছে, ফাইন্যান্স আছে। এখন এইচআর এর মনে করেন অ্যাপ্রুভাল প্রসেস, সে এটার একটা প্রজেক্ট বলতেছে, আবার বলতেছে ফাইন্যান্সের মনে করেন ধরেন একটা ছোট টাস্ক আছে, ধরেন মনে করেন রেশিও অ্যানালাইসিস করা, এইটাও সে একটা প্রজেক্ট বলতেছে। এরকম করে সে বলতেছে সে 200 প্রজেক্ট করে বছরে। এখন আমি আসলে অবাক হই, এটা কি আসলে সত্যি নাকি? না, এখন তার হতেই পারে, আপনি তো ওই যে বলছেন না, আপনি যে কোনো কিছু নিয়ে যদি ইউনিক প্রোডাক্ট হয় ওইখান থেকে একটা, আপনি ওটাকে প্রজেক্ট ট্রিট করতে পারেন। কিন্তু আমরা যেটা বলবো, আমাদের এখন যেটা আমরা প্রথম দিকে আলোচনা করছিলাম ক্লাসে, যে আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের প্রজেক্টটাকে মানে লং রান প্রজেক্ট এবং বড় প্রজেক্ট নিয়ে একটু থিঙ্ক করবো আমরা। তো এটা কি এই আসলে প্রজেক্ট নাকি? আসলে আমি জাস্ট জানার জন্য যে মনে করেন একটা প্রজেক্ট কি, যে ডিজিটালাইজেশন অফ বিজনেস বা ইআরপি ইমপ্লিমেন্টেশন, এখন সে যদি ওই প্রত্যেকটা মানে ডিপার্টমেন্টের প্রত্যেকটা একটা কলাম অ্যাড করে, সেটাও একটা প্রজেক্ট হিসেবে সে বলতেছে, এটা তাহলে কি আসলে প্রজেক্ট? আপনি ওই যে প্রজেক্টের যে 4টা ক্যারেক্টারিস্টিক্স আছে, আপনি যদি ওইটা ফলো করতে পারেন এবং যদি মনে করেন যে ওটা হয়, ওটা সাব আপনার যে বড় প্রজেক্ট আপনি যেটা বললেন ডিজিটালাইজেশন প্রজেক্ট, ডিজিটালাইজেশনের প্রজেক্টের মধ্যে ওইটা একটা ছোট্ট সাব প্রজেক্ট হিসাবে ট্রিট হতে পারে। সাব প্রজেক্টটা কে কে দেখতেছে সেটা একটা হতে পারে আলাদা, কারণ ওইখান থেকে একটা আউটপুট। তো আপনি যেটা বলতেছেন, যদি একটা যদি ধরেন আপনি একটা লেভেল অ্যাড করলেন, এটা কি প্রজেক্ট হয়? প্রজেক্টের তো কিছু ক্রাইটেরিয়া লাগে, তাই না? এটাও তো একটা একটা ইউনিক ভ্যালু, সে হ্যাঁ, বলতেছে এটা একটা একটা আপনি ইউনিক একটা ভ্যালু। ধরেন একটা মডিউল দাঁড় করালেন, একটা মডিউল দাঁড় করালেন, এই মডিউলটা একটা প্রজেক্ট হতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে নেবেন। একটা ধরেন জাস্ট ফিল্ড অ্যাড করলেন, ফিল্ডটা আপনি প্রজেক্ট হিসেবে বললেন, আসলে এগুলো প্রজেক্টের মধ্যে পড়ে না। এখন তো সে বলতেছে সে 200 প্রজেক্ট করে এক বছরে, যেমন এটা ম্যানেজমেন্টের রিপোর্টও করে। আমরা আমরা একটু আমাদের এই ডকুমেন্টের উপরে একটু করি আর কি, কোশ্চিন বা কোনো কিছু না, থাকলে আমি জাস্ট তাহলে বুঝে আপনাদের জন্য সুবিধা থ্যাংক ইউ, হবে। থ্যাংক ফর দিস। আর কারো বুলবুল ভাই, কাইন্ডলি একটু আপনার পরিচয় দিবেন please? আমার নাম পলাশ, বলুন না, আমার আসলে নাম প্রথমে বলে গেছে। হ্যাঁ, সরি। আমার নাম পলাশ মল্লিক। হ্যালো। ও আচ্ছা আচ্ছা, বলা জি জি, okay.
আচ্ছা, আমাদের প্রায় সেশন শেষ। থ্যাংক ইউ জানাই অ্যাগেন যে আমাদের ইয়াসিন নুরি ভাইকে, অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল এবং ইনফরমেটিভ। আমরা যারা কোশ্চেন আছে আমরা আরো কোশ্চেন করবো এবং অ্যান্সার সেশন নেবো। ইন বিটুইন আমরা রেকর্ডিং সেশনটা একটু অফ করে দিব। আর আমি একটা রিকোয়েস্ট করতেছি, আমাদের এখানে আইটি লিডার প্রায় 27 পার্সোনাল আপনারা এখানে আছেন। রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার প্রতি যে আমরা অনেকগুলো স্ক্রিনশট আমাদের গ্রুপে আজকে শেয়ার করছি। তো আমাদের ছোট চাওয়া আপনাদের কাছে এটাই যে আপনারা কাইন্ডলি একটু এই স্ক্রিনশট নিয়ে হোক আর যেভাবে হোক আপনার লিঙ্কডিন প্রোফাইলে একটা শেয়ার দিবেন, থ্যাংক ইউ উইথ আইটিএলসি আমাদের নুরি ভাইকে। এটা আপনাদের কাছে ছোট আবদার হিসেবে থাকলো। জাস্ট উই আর অ্যানাউন্সিং আওয়ার ওয়ার্ল্ড দ্যাট আইটি লিডারশিপ কমিউনিটি ইজ গোয়িং টু ডু সামথিং ফর আইটি লিডার। হোপফুলি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমি রেকর্ডিংটা অফ করছি, দেন আপনারা অ্যানাদার কোশ্চেন বা সেশন থাকলে আলোচনা করতে পারেন।